রিক্যাপ করাচ্ছি ছোট করে। হ্যাঁ দেখো, হাফ সাইকেলের জন্য কি হয়, হাফ সাইকেলের জন্য তোমার আই অ্যাভারেজ কারেন্ট কত হয়? অ্যাভারেজ কারেন্টের যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে আই অ্যাভারেজ ইজ ইকাল টু কি ছিল? আই অ্যাভারেজ ইজ ইকাল টু ছিল হচ্ছে 2I0 বাই ছিল হচ্ছে পাই। আর একটা ছিল হচ্ছে আই আরএমএস এর যে ইকুয়েশনটা ছিল মানে রুট মিন স্কোয়ার, সেটা হচ্ছে কি ছিল সেটা বলো? সেটা হচ্ছে I0 বাই হচ্ছে √2 ছিল। এবার ব্যাপারটা কি হচ্ছে, তুমি এই ইকুয়েশনগুলো তখন বুঝতে পারবে যদি আগের ক্লাস করে থাকো। আই ইজ ইকাল টু I0 সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই বা আলফা, যাই বলো না কেন, এরকম টাইপের তোমাকে ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে দু রকমের জিনিস বার করতে দেবে। একটা কি বার করতে দেবে? একটা বার করতে দেবে হচ্ছে আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু কত আর আরএমএস ভ্যালু কত, এই দুটো জিনিস বার করতে দেবে, অ্যাভারেজ ভ্যালু কত আরএমএস ভ্যালু কত। ফার্স্টে ওই আরেকটা জিনিস তোমাদেরকে বার করতে দেয়, সেটা হচ্ছে কি এখান থেকে ফ্রিকোয়েন্সি কত বার করতে দেয়, ফ্রিকোয়েন্সি কত বার করতে দেয়। তো ফ্রিকোয়েন্সি বার করবা সেই একই জিনিস, এইটা আসবে ওমেগা ইজ ইকাল টু হচ্ছে 2πf, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বার করবার ফর্মুলা। এই দুটো তিনটে জিনিস আসে, যে দুটো তিনটে জিনিস তোমাকে পরীক্ষাতে বার করতে দেয়। দেখো এরকম টাইপের পরীক্ষা কোয়েশ্চেন পড়েছিল, এরকম টাইপের কোয়েশ্চেন আমি করিও ছিলাম, এবার ভুলে গেছে, ওখানে গিয়ে করে আসতে পাওনি। ঠিক আছে, এবার দেখো থাক না, কি হয়েছে, লজ করেছো কার দেখে? নিজের থেকে। আচ্ছা তাহলে ওমেগা ইজ ইকাল টু 2πf, এইটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা দিয়ে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বার করব। দেখো তোমাদের স্কুলের যে কোশ্চেনটা পড়েছিল সেটা হচ্ছে এইটা পড়েছিল, আই ইজ ইকাল টু 2 সাইন, এখানে কি ছিল গো 100 পাইটি ছিল তো নাকি? 100 পাইটি ইকুয়েশনটা বলো না কত ছিল? π/3, এরকম একটা ইকুয়েশন পড়েছিল। তো দেখো এখান থেকে তোমাদের দু তিনটে কোশ্চেন, আই ইজ ইকাল টু I0 সাইন ওমেগা টি প্লাস ফাই, তো তোমাদের যে ইকুয়েশন পড়েছে সেটা হচ্ছে আই ইজ ইকাল টু 2 সাইন 100 পাইটি মাইনাস π/3, এটা পড়েছিল। দুটো জিনিস বার করতে দিয়েছে, দেখো তোমাদেরকে দুটো কোশ্চেন করেছে, একটা হচ্ছে আরএমএস মান কত আর ফ্রিকোয়েন্সির মান কত। দেখো কত সহজ কোশ্চেন, দেখো দেখো I0 এর জায়গায় কত বসে আছে 2, তাহলে আমরা এখানে লিখে নিলাম হচ্ছে I0 ইকুয়াল টু 2, আর এখানে ওমেগার জায়গায় কত বসে আছে 100 পাই, তাহলে আমরা এখানে লিখে নিলাম ওমেগা ইজ ইকাল টু হচ্ছে 100 পাই, এটা লিখে নিলাম। এতটা পর্যন্ত ঠিকঠাক আছে। এবার দেখো আমাকে দুটো জিনিস বার করতে দিয়েছে, আইআরএমএস আর বার করতে দিয়েছে ফ্রিকোয়েন্সি। আইআরএমএস এর যে ফর্মুলা হয় তোমরা আগেও করেছো, আইআরএমএস এর ফর্মুলা দেখো কি হয়, I0 বাই √2, তাহলে I0 এর জায়গায় I0 লিখলাম, √2 এর জায়গায় √2 লিখলাম। I0 এর মান তো দেখতেই পাচ্ছ চোখের সামনে 2 বসে আছে, তাহলে আইআরএমএস লিখবো ইকুয়াল টু দিয়ে লিখবো 2/√2, ক্যালকুলেশন করবে 2 কে √2 দিয়ে কেটে যাবে, উত্তর আসবে √2, হয়ে গেল। আর চার একটা জিনিস বার করতেই ছিল ফ্রিকোয়েন্সি, দেখো এইমাত্র বলেছি ওমেগা ইজ ইকাল টু হয় 2πf, তাহলে 2πf দিলে এখানে বসিয়ে দাও, সেটা 2πf ইকুয়াল টু হচ্ছে 100 পাই, তাহলে এখান থেকে পাই আর পাই কেটে গেল, 2 আর 100 কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে 50, ফ্রিকোয়েন্সি এসে গেল হচ্ছে 50। তুমি নিশ্চয়ই জানো যে ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি 50 হার্জ হয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 50 হার্জ হবে, আর এটা আইআরএমএসটা হচ্ছে তোমার কত আসবে, এটা হ্যাঁ ফ্রিকোয়েন্সি 1/t, ঠিক ঠিক ঠিক, ফ্রিকোয়েন্সি 1/t আসবে, এটা হচ্ছে তোমার কত আইআরএমএস অ্যাম্পিয়ার আসবে। ঠিক আছে, এইভাবে সলভ করতে হবে, ফ্রিকোয়েন্সি মানে এইভাবে সলভ করতে হবে, ওমেগার জায়গাতে 2πf বসাবে, 100 পাই বসিয়ে কাটাকুটি করে ফ্রিকোয়েন্সি আসবে 50 আজ। এই তো এইটুকু কোশ্চেন ছিল তোমাদের, একটা ফ্রিকোয়েন্সি বার করতেই ছিল বেরিয়ে গেল, আর একটা আইআরএমএস বার করতেই ছিল বেরিয়ে গেল। এবার সৌম্যদীপদের স্কুলের যে কোশ্চেনটা আছে তোমরা সলভ করো। দেখো সৌম্যদীপ তোমার ওই স্কুলের কোশ্চেনটা দাও যেটা দিয়েছিল, 5√2 সাইন 100 পাই টি, এটা দেওয়া আছে, এটা থেকে তোমাদেরকে ওদেরকে যেটা বার করতে দিয়েছে আইআরএমএস এর মান কত, এটা বার করতে দিয়েছে, এটা বার করতে দিয়েছে, করে ফেলো। ফর্মুলা, এগুলো ফর্মুলা। কত বেরিয়েছে আইআরএমএস? 5 অ্যাম্পিয়ার, তাই তো? এখান থেকে আরো দুটো জিনিস বার করো তো, এখান থেকে আরো দুটো জিনিস বার করো, ফ্রিকোয়েন্সিটা বার করো, আই অ্যাভারেজ বার করো, কত হচ্ছে বলো, এই দুটো জিনিসও বার করো, আমি এক্সট্রা অ্যাড করলাম এই দুটো। হ্যাঁ ফ্রিকোয়েন্সি 50 হবে, আইআরএমএস কত বেরিয়েছে 5 অ্যাম্পিয়ার হবে, কি করে সলভ করতে ওইটা অনুযায়ী, আর আই অ্যাভারেজ 5√2 আছে না, তাহলে হচ্ছে তোমার 5 দুগুণে 10√2/5, 10√2/5, এটা 10√2/π, শেষ শেষ। সবার খাতায় এইগুলোই করিয়েছিল আজকে, তাও পেরে আসো না, কি বলবো তোমাদের, সব কমন করানো কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, এই হচ্ছে দুটো কোশ্চেন করলাম এই টাইপের ওপর, এই হচ্ছে তিনটে ফর্মুলা মাথার মধ্যে রাখবে, আগের ক্লাসে হয়ে গেছিল এই ফর্মুলাগুলো, ঠিক আছে, এগুলো ডিসকাশন হয়ে গেছিল। চলো এরপর থেকে স্টার্ট করছি আবার, ঠিক আছে। আজকে করবো হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট আর পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। আজকের ক্লাসটার খুব ইম্পর্টেন্ট আছে, মানে এই জায়গা থেকে না কোশ্চেন হয় প্রচুর। অল্টারনেটিং কারেন্ট চলছে, পিওরলি রেজিস্টিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট। পিওরলি রেজিস্টিভ সার্কিট বাংলায় বলা হয় যে হচ্ছে বিশুদ্ধ
তোমার হচ্ছে রোধযুক্ত বর্তনী, বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী, ইংরেজিতে বলে পিওরলি রেজিস্টিভ সার্কিট। পিওরলি রেজিস্টিভ সার্কিট মানে কি? এমন একটা সার্কিট যার মধ্যে আমরা অল্টারনেটিং কারেন্ট ইউজ করব এবং অল্টারনেটিং সোর্স ইউজ করব এবং তার মধ্যে কেবলমাত্র একটাই রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্স বাদ দিয়ে আর অন্য কিচ্ছু থাকবে না। মানে এরকম হবে ব্যাপারটা। মানে ধরো এখানটাতে কোনো রেজিস্ট্যান্স থাকবে, কেবলমাত্র একটাই রেজিস্ট্যান্স থাকবে, পিওরলি রেজিস্টিভ, মানে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্স বাদ দিয়ে আর অন্য কিছু থাকবে না। এইটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট। এর সাথে তোমরা কি করবে, এইখানে একটা কোনো অল্টারনেটিং সোর্সকে কানেক্ট করে দেবে। এই হচ্ছে অল্টারনেটিং সোর্স, এভাবে লেখা হয়, ঠিক আছে? ভোল্টেজকে অল্টারনেটিং সোর্সে এভাবে লেখা হয়। তো ভোল্টেজের ইকুয়েশন তোমরা জানো, এক্ষেত্রে হয় V = V0 sin ωt। এখানে V0টাকে বলা হয় পিক ভোল্টেজ, এটাকে তোমরা বলেছিলাম এর আগের ক্লাসগুলোতে ডিসকাশন হয়ে গেছে। এটা হচ্ছে পিক ভোল্টেজ মানা হয়, এটাকে পিক ভোল্টেজ মানে ম্যাক্সিমাম ভোল্টেজ V0 হতে পারে। আর এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের কোনো ডিরেকশন পার্টিকুলারলি থাকে না, কারণ অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে অভিমুখ বারবার এদিক 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 পরিবর্তন হয়, পার্টিকুলার কোনো ডিরেকশন থাকে না। বাট আমরা এখন যেটা করব, এটা পার্টিকুলার কোনো একটা ইনস্ট্যান্টের জন্য করব, মানে কোনো একটা টাইমের জন্য, পার্টিকুলার কোনো একটা ইনস্ট্যান্টে আমি মনে করছি কারেন্টটা হয়তো এই দিকে যাচ্ছে, কোন একটা ইনস্ট্যান্টে, পার্টিকুলার কোন একটা ইনস্ট্যান্টে, কোন একটা সময়ের জন্য ধরছি কারেন্টটা এই দিকে যাচ্ছে, কিছুক্ষণ পরেই সাথে সাথে কারেন্টের অভিমুখ ঘুরে যাবে। বাট আমরা পার্টিকুলারলি কোন একটা ইনস্ট্যান্টে ধরছি কারেন্টটা এই দিকে যাচ্ছে, এটার জন্য কত হতে পারে সেটা আমরা ক্যালকুলেশন করব। তো দেখো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমাদের কেভিএল ল কাজে লাগবে, কারশফ ভোল্টেজ ল। কারশফ ভোল্টেজ ল বার করবার নিয়ম তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। কি বলেছিলাম, যে তোমরা ফার্স্টে একটা লুপ নেবে, এদিক বরাবর একটা লুপ নেবে, লুপ নেওয়ার পর কি করবে, এর মধ্যে টোটাল ভোল্টেজের যে সামেশন সেটা কত আসতে হবে, 0 আসতে হবে। তাহলে দেখো ফার্স্ট ভোল্টেজ কত রয়েছে, V, ঠিক আছে? ফার্স্ট ভোল্টেজটা এখানে আমি V লিখলাম। তারপরে এইখানে I কারেন্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়ার জন্য কত ভোল্টেজ তৈরি হবে, IR ভোল্টেজ তৈরি হবে। ভালো কথা। এবার দেখো কারেন্ট এদিকে যাচ্ছে, আমার লুপও এই একই দিকে ঘুরছে, নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ হবে। এদের এই টোটাল দুটো ভোল্টেজের সামেশন কি আসবে, 0 আসবে। একই দিকে কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে যদি লুপ ঘোরে তাহলে নেগেটিভ আসবে। এবার কি করব, দেখো ভির জায়গাতে আমরা V লিখলাম, IR এর জায়গাতে IR লিখলাম। দেখো ভির জায়গাতে আমরা ইউজ করতে পারি V0 sin ωt। তাহলে এখানে লিখলাম হচ্ছে V0 sin ωt ইকুয়াল টু লিখলাম হচ্ছে IR। এতটা পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা একটা কাজ করছি, এই যে রেজিস্ট্যান্সটা এটাকে V0 এর তলায় নিয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে V0/R ইন্টু হয়ে যাচ্ছে sin ωt ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে I, মানে কারেন্টের মানটা আসলে হচ্ছে V0/R ইকুয়াল টু হচ্ছে sin ωt। দেখো এই যে V0/R এইটাকে আমরা সবসময় এগুলো কারেন্টের ফাংশনে বার করবার চেষ্টা করবো। ভোল্টেজ তো আমরা জানি V0 sin ωt, আমরা কারেন্টটাকে খোঁজার চেষ্টা করব। তো কারেন্ট কত বেরোচ্ছে, দেখো কারেন্ট বেরোচ্ছে V0/R sin ωt। এবার এই যে V0/R এটার জায়গাতে আমরা ইউজ করতে পারি হচ্ছে I0 বা পিক কারেন্টটাকে ইউজ করতে পারি। কেন বলো তো, দেখো আমরা এই ফর্মুলাটা জানি ওহমের সূত্র থেকে, V = IR হয়। তাহলে আরটা যদি নিচে নিয়ে নিই ভোল্টেজের তলায়, তাহলে সেটা আমরা কারেন্টকে বুঝি, তাই না? কারেন্টকে বুঝি। তাহলে ভোল্টেজের তলায় রেজিস্ট্যান্স আছে মানে আমরা কারেন্টকে বুঝবো, যেহেতু এখানে V0 আছে তাই জন্য এটাকে I0 লিখবো, আর কিছু না। তাহলে এটাকে লিখবো হচ্ছে I0 sin ωt, এটা ইজিক্যাল টু হলো I, বা কথাটাকে ঘুরিয়ে বললে এটা হবে I ইজিক্যাল টু I0 sin ωt। একটা জিনিস লক্ষ্য করে দেখো, I এর যে ইকুয়েশন বেরিয়েছে I0 sin ωt, আর এখানে ভোল্টেজের যে ইকুয়েশন বেরিয়েছে V0 sin ωt, দুটোর ভ্যালু সেম বেরিয়েছে, জাস্ট খালি এখানে V0 আছে এখানে I0 আছে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এর এই যে পার্টটা সাইনের পাশে যে পার্টটুকু বসে আছে এই যে ωt, এটাকে মানা হয় হচ্ছে ফেজ বলে, এটাকে মানা হয় ফেজ বলে মানা হয় এটাকে। তাহলে এটার ফেজ হচ্ছে ωt, এর ফেজও হচ্ছে কত, ωt। এবার তোমাকে বার করতে দেবে পরীক্ষাতে ফেজ ডিফারেন্স কত। দেখো এর যদি ফেজ ডিফারেন্স বার করতে দেয়, তাহলে ফেজ ডিফারেন্স বার করবার নিয়ম হচ্ছে, দেখো শুনবে ভালো করে, ফেজ ডিফারেন্স বার করবার নিয়ম হচ্ছে তোমার ভোল্টেজের যে ফেজ ডিফারেন্স তার থেকে কারেন্টের ফেজ ডিফারেন্সটাকে মাইনাস করে দাও। তাহলে দেখো ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত, ωt আছে, এ কারেন্টের ফেজ ডিফারেন্স কত আছে, ωt আছে। তাহলে ভোল্টেজের ফেজ ডিফারেন্স লিখলাম ωt, মানে দশা হচ্ছে ωt, এইটুকু পার্টকে দশা বলা হয় এইটুকুকে, আর এটাকে মানা হচ্ছে ωt। তাহলে ωt মাইনাস হচ্ছে ωt, উত্তর কত আসলো, উত্তর আসলো হচ্ছে 0। তাহলে ফেজ ডিফারেন্স কত আসলো, ফেজ ডিফারেন্স আসছে হচ্ছে 0 আসছে, ঠিক আছে? তাহলে ফেজ ডিফারেন্স আসলো হচ্ছে 0 আসছে। মানে এক্ষেত্রে তোমাকে যখন ফেজার ডায়াগ্রাম আঁকতে দেবে, ফেজার ডায়াগ্রাম মানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে ডায়াগ্রাম, যে সম্পর্ক, তখন কি আঁকতে হবে, দেখো কারেন্ট যদি তুমি এদিকে আঁকো, ভোল্টেজকেও তোমাকে কি করতে হবে, একই দিক বরাবর রাখতে হবে, এই একই দিক বরাবর রাখতে হবে। এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, এটা ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমি কি করেছি, দেখো দুটোর মাঝে দেখো এই যে I0 এর ভ্যালুটা কত এসছে, I এর ভ্যালুটা হচ্ছে sin ωt, আর এখানে এটার ভ্যালু কত এসছে দেখো,
ভি নট এসছে সাইন ওমেগা টি, ঠিক আছে? তো উত্তরটা কত আসলো তাহলে? দুটোর মধ্যে ফেজার যে মানে যে অ্যাঙ্গেল, যেটা কোনো অ্যাঙ্গেল আছে কি দুটোর মধ্যে? কোনো অ্যাঙ্গেল আছে কি? নেই তো। ফেজ ডিফারেন্স কত আসছে? ফেজ ডিফারেন্স তো 0 আসছে, তাই জন্য ভোল্টেজ আর কারেন্ট একই লাইন বরাবর থাকবে, ঠিক আছে? অ্যাঙ্গেল 0 বলে এদের মাঝখানে কোনো অ্যাঙ্গেল নিইনি, এদের গ্যাপ রেখেছি এখানে, অ্যাঙ্গেল 0। কেউ ওর ওপরেও চালাতে পারো, অসুবিধা কিছু নেই, রাইট দিয়ে দেবে দুটোতেই, ঠিক আছে? কেউ যদি মনে করো আমি এরকম লিখবো ভি নট লিখে ওর ওপরই আই নট লিখে দেবো, অসুবিধা নেই, কারেক্ট, ওটাও কারেক্ট, ঠিক আছে? তো এইরকম ভাবে এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে? এইটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। এতটা পর্যন্ত আগে খাতার মধ্যে লেখা স্টার্ট করো, ফেজার ডায়াগ্রাম পর্যন্ত। এটা ফেজার ডায়াগ্রাম, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হচ্ছে ইকুয়েশন কারেন্টের, এতটা পর্যন্ত লেখো। এটা ভোল্টেজের জন্য ভি হবে, এটা আই হবে, ভি নট আই নট না, ভি আই লিখবে, নর্মাল ফেজার ডায়াগ্রাম। এটা ফেজার ডায়াগ্রাম, ফেজ ডিফারেন্স, আর হচ্ছে তোমার এটা কারেন্টের ইকুয়েশন, ঠিক আছে? আর এটা হচ্ছে ভোল্টেজের পিক ভ্যালু, সব লেখা আছে ঠিকঠাক করে, আশা করি করা হয়েছে। হ্যাঁ, এখানে লিখে নেবে বাই কেভিএল, ঠিক আছে? কারশফ ভোল্টেজ ল এটা। এবার করবো হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, ভালো করে শুনবে। পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে তাহলে কেবলমাত্র কি কানেকশন থাকবে? কেবলমাত্র কি কানেকশন থাকবে বলো? ইন্ডাক্টর কানেক্টেড থাকবে, শুধুমাত্র ইন্ডাক্টর কানেক্টেড থাকবে। ইন্ডাক্টরের ভ্যালুই ভুলে গেছো তোমরা, ঠিক আছে? এই হচ্ছে ইন্ডাক্টর, এরকম দেখতে হয়, প্রথম কথা মনে পড়ছে দেখতে? হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডাক্টর, ঠিক আছে? ভুলে গেছো ইন্ডাক্টর কি? এটা হচ্ছে ইন্ডাক্টর, এল দিয়ে লেখা হয় এটাকে, এল ফর ইন্ডাক্টর, ঠিক আছে? পিওরলি ইন্ডাকটিভ সার্কিট মানে এর মধ্যে কেবলমাত্র ইন্ডাক্টর কানেক্টেড থাকবে, আর কিছু না। এবার দেখো পিওরলি ইন্ডাক্টর সার্কিটের মধ্যে কি হবে দেখো, যে কোনো একটা ইনস্ট্যান্টে কারেন্টটাকে ধরে নিলাম আই যাচ্ছে, যে কোনো একটা ইনস্ট্যান্টে কারেন্টটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আই যাচ্ছে, কারণ আমরা জানি না যে কোন দিকে কারেন্টের অ্যাকচুয়াল অভিমুখ হয়, জানি না, তাই জন্য যে কোনো একটা ইনস্ট্যান্টে কোনো একটা মুহূর্তের জন্য ধরে নিলাম কারেন্টের অভিমুখ এই দিক বরাবর। ভোল্টেজের যে ভ্যালু হয় দেখো, এদিকে তাকাও, ভোল্টেজের যে ভ্যালু হয় ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এটা তোমরা ভ্যালু মুখস্থ হয়ে যাওয়া উচিত এতক্ষণে। আচ্ছা, একটা কাজ করবে তোমরা, যে জায়গাটাতে ছেড়েছো না পাওয়ার ক্যালকুলেশন বলে একটা হেডিং লাগিয়ে মোটামুটি হাফ পেজ মতো জায়গা ছেড়ে দেবে। ওই যে জায়গাটাতে আমরা শেষ করলাম পিওরলি রেজিস্টিভ সার্কিট, সেখানে একটা হেডিং লাগিয়ে না হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন। পাওয়ার ক্যালকুলেশন বলে, পাওয়ার ক্যালকুলেশনটা লাস্টে দেখাবো, বুঝতে পারবে না, ওই যে ওইটার জন্য পাওয়ার ক্যালকুলেশন বলে একটা জায়গা ছেড়ে দাও, হাফ পেজ মতো জায়গা ছেড়ে দাও। তাহলে পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখো দু জায়গাতে ভোল্টেজ ড্রপ পাবো, একটা পাবো এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পাবো, এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পাবো, যেটাকে আমরা বলছি ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, এইটার অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ পাবো। আর এখানে ভোল্টেজ যেটা রয়েছে, কেভিএল অ্যাপ্লাই করছি। কেভিএল অ্যাপ্লাই করবার নিয়ম তোমরা জানো কি করতে হয়। কেভিএল অ্যাপ্লাই করবার নিয়ম হচ্ছে এদিক বরাবর ধরলাম, লুপ নিয়ে নিলাম, এদিক বরাবর লুপ নিয়ে নিলাম। দেখো এদিক বরাবর যদি লুপ নিই তাহলে দু জায়গায় ভোল্টেজ পাচ্ছি, একটা ভোল্টেজ তো ভি রয়েছে, আর একটা ভোল্টেজ কি রয়েছে দেখো, আর একটা ভোল্টেজ দেখো এইখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে ই, ঠিক আছে? ই রয়েছে এখানে ভোল্টেজ ড্রপ। এই জায়গাটা যদি পজিটিভ টার্মিনাল বলে মানো, এই জায়গাটা যদি নেগেটিভ টার্মিনাল হয় তাহলে কি হবে দেখো, এই জায়গাটা পজিটিভ এই জায়গাটা নেগেটিভ হলে আমরা পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছি, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছি, ওই জন্য এখানে মাইনাস ই হবে। তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ কেন নিলাম না, এটার উত্তরটা আমি দিচ্ছি। দেখো ইন্ডাক্টরের কাজ হচ্ছে রেজিস্ট্যান্সের মতো, রেজিস্ট্যান্স যা করে তার ঠিক কাছাকাছি একটা কাজ করে। কি করে দেখো, রেজিস্ট্যান্স কি করে, কারেন্ট যেতে বাধা দেয়, ইন্ডাকটেন্স কি করে, কারেন্টের ডিরেকশনটাকে অপোজ করে। মানে ব্যাপারটা কি হচ্ছে, ধরো এরকম থাকতো, এরকম ইন্ডাকটেন্স রয়েছে, তো ইন্ডাকটেন্স কি করবে জানো, ইন্ডাকটেন্স এখানে যে কাজটা করে সেটা হচ্ছে দেখো কারেন্টের ডিরেকশন কোন দিকে, এই দিকে। ইন্ডাকটেন্স কি করবে, ইন্ডাক্টর কি করবে, এইখানে একটা ব্যাটারির মতন ব্যাটারি, একটা সেলফ ব্যাটারি তৈরি করবে, এরকম একটা সেলফ ব্যাটারি তৈরি করবে, যার এখানে পজিটিভ ভোল্টেজ থাকবে, পজিটিভ মেরু, এখানে থাকবে নেগেটিভ মেরু। তাহলেই এখানে যদি পজিটিভ মেরু হয় তাহলে দেখো এখান থেকে যে কারেন্টটা বেরোবে, মানে এই লাইনের দিক দিয়ে যে কারেন্টটা বেরোবে, এই কারেন্টটা এই দিক থেকে আসা কারেন্টটাকে বাধা দেবে, অপোজ করবে, বাধা দেবে। এইটাই করে হচ্ছে ইন্ডাক্টর, ঠিক আছে? ও কি করে, একটা সেলফ ব্যাটারির মতন ক্রিয়েট করে, যেটা কি করে, যে কারেন্টটা এই দিক দিয়ে আসছে তার অভিমুখটাকে বাধা দেয়, মানে উল্টো দিকে কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করে, উল্টো দিকে। ওই জন্য এইখানে পজিটিভ হবে, এখানে নেগেটিভ হবে। এবার তুমি যদি একটা কাজ করো অল্টারনেটিং কারেন্ট, তুমি যদি এদিক দিয়ে কারেন্ট ফ্লো করাতে, তখন এই টার্মিনালটা বড় হয়ে যেত, এটা পজিটিভ হয়ে যেত, তখন এটা পজিটিভ হয়ে যেত, এটা নেগেটিভ হয়ে যেত, তখন কারেন্ট এদিক দিয়ে বেরোতো, এইরকম হতো, তখন এটা পজিটিভ হতো, এটা নেগেটিভ হতো। মাথা ঢুকলো জিনিসটা, আমি কি বলতে চাইছি জিনিসটা, মানে হ্যাঁ, যেহেতু অল্টারনেটিং কারেন্টের অভিমুখ পরিবর্তন হতে থাকবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে এইটার অভিমুখও পরিবর্তন হতে থাকবে। ইন্ডাক্টর আর রেজিস্ট্যান্স অনেকটা কাছাকাছি কাজ করে, পুরোপুরি এক নয়। রেজিস্ট্যান্স কি করে, কারেন্ট যেতে বাধা দেয়, আর ইন্ডাক্টর কি করে, কারেন্টকে অপোজ করে,
ঠিক আছে, বিপরীত দিকে করে, এটা কি করে, কারেন্টকে অপোজ করে, এইটা হচ্ছে মেন কথা। আশা করি বুঝতে পারা গেল এতটা পর্যন্ত। তাহলে দেখো কারেন্ট এদিকে কোন দিকে যাচ্ছে, কারেন্ট এই দিকে যাচ্ছে না, এটা ক্ষেত্রে দেখো কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই পজিটিভ দিক এইদিকে হবে, নেগেটিভ দিক এদিকে হবে, তাহলে এর জন্য যে কারেন্টটা হবে সেটা এই দিকে আসা শুরু করবে, এই দিকে আসা শুরু করবে, তাহলে এই যাওয়া কারেন্ট আর এই দিকের আসা কারেন্ট একে অপরকে অপোজ করবে, এইটাই হচ্ছে চেষ্টা করে হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, তাই জন্য ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু কারেন্টের ডিরেকশনকে আমি এই দিকে নিয়েছি তাই জন্য এদিকে পজিটিভ টার্মিনাল, এদিকে নেগেটিভ নিলাম। যদি কারেন্টের ডিরেকশন এদিকে নিতাম তাহলে উল্টো হয়ে যেত, ডিরেকশনটা উল্টো করতে হতো। এতটা পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে টোটাল ভোল্টেজ কত হচ্ছে, এখানের যে ভোল্টেজ সেটা ভি, এখানের জন্য যে ভোল্টেজ সেটা হচ্ছে ই, দুটোর মধ্যে মাইনাস, ভি ইকুয়াল টু ভি মাইনাস ই ইকুয়াল টু হচ্ছে 0। এতটা পর্যন্ত বুঝতে পারা গেল। আচ্ছা, এবার এটাকে সলভ করতে হবে। তাহলে ভির জায়গাতে ভি থাকলো, ঠিক আছে, এখানে মাইনাস ইটাকে বাসে আনলাম, তাহলে ই হলো। দেখো এখানে আবার একটা জিনিস বুঝবে, ভির জায়গাতে ভি হলো ই, ই মানে হচ্ছে এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্সটা পাওয়া যাবে, এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স পাওয়া যাবে। এবার তোমরা তো পড়াশোনা কেউ করো না, তাহলে এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হয়, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইর মান কত হয় বলো, ইন্ডাক্টরের জন্য ভোল্টেজ ড্রপ কত হয় পড়িয়েছিলাম, এক্ষুনি বললে ইকুয়েশনটা মনে পড়ে যাবে, বলো। ইর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা হয় সেটা হচ্ছে এল ডিআই বাই ডিটি হয়, মনে আছে ইকুয়েশনটা? ইজি খাতা খোলো, আগের সাবেশাঙ্ক আবেশাঙ্ক এই জায়গাগুলো যেখানে পড়েছিলাম সেখানে খাতা খোলো, আছে ই ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। ঠিক আছে সবাই, এতটা পর্যন্ত ঠিকঠাক আছে? তাহলে খাতা পেয়ে গেছো, ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি পেয়ে গেছো। এবার তাহলে আমরা কি করব, ই এর জায়গাতে এল ডিআই বাই ডিটিটা এখানে পুট করব। বইতে দেখবে এটা নেগেটিভ দিয়ে করেছে, হ্যাঁ বইতে এইখানে মাইনাস লাগিয়ে করেছে, মাইনাস তোমার এখন আমি ইউজ করছি না, মড ভ্যালু ইউজ করছি। ইজ ইকুয়াল টু কত করলাম, এল ডিআই বাই ডিটি। আগের বারেও আমরা ভোল্টেজ থেকে কারেন্ট ক্যালকুলেশন করেছিলাম, এবারেও সেম কাজ করব, ভোল্টেজ থেকে কারেন্টের ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, তাহলে এবার দেখো একটা কাজ করছি, ভির জায়গাতে আমরা এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, ভি নট সাইন ওমেগা টি, এই ভি এর জায়গাতে ইউজ করছি। তাহলে এখানটাতে আমরা ইউজ করলাম ভি নট সাইন ওমেগা টি, এখানে যে এলটা এটা নিচে নিয়ে নিলাম, আর এখানে যে ডিটিটা এপাশে গুণ করে দিলাম, ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে ডিআই। দেখে না বুঝতে পারলে কিনা, এই যে এলটা, এই এলটাকে নিচে নিয়ে নিলাম, ডিটিটাকে এখানে গুণ করে দিলাম, আর ভির জায়গাতে ভি নট সাইন ওমেগা টি লিখে দিলাম। বুঝতে পারা গেল? আর একবার বলছি, ভির জায়গাতে ভি নট সাইন ওমেগা টি লিখলাম, এলটাকে নিচে নিয়ে নিলাম, আর ডিটিটাকে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে ডিআই বেরিয়ে গেল। এবার দেখো আমাদেরকে যদি কারেন্ট বার করতে হয়, এটা তো ডিআই বেরিয়ে আছে, আমাদেরকে যদি শুধু আই বার করতে হয় তাহলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে উভয় দিকে। তাহলে এখানেও ইন্টিগ্রেশন করছি, এখানেও ইন্টিগ্রেশন করছি। দেখো ভি নট আর এল, ভি নট বাই এল এইটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। ঠিক আছে, পিক ভ্যালু যেটা হয় কারেন্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পিক ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে কনস্ট্যান্ট হয়। এল মানে এল এর একটা নির্দিষ্ট মান থাকবে, 2 হেনরি 3 হেনরি কিছু একটা মান থাকবে, এলটা একটা কনস্ট্যান্ট পার্ট। কিন্তু কনস্ট্যান্ট পার্ট নয় যেটা, সেটা হচ্ছে সাইন ওমেগা টি, আর এখানে ডিটির ফাংশনটা দেখো, এটা টি এর ফাংশন আছে, এটাও ডিটির ফাংশন আছে, এটা কনস্ট্যান্ট পার্ট না। তাহলে আমরা ভি নট বাই এলটাকে বাইরে বার করে দেবো, সাইন ওমেগা টি ডিটির ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা এখানে দেখো কি করছি, এই যে ভি নট বাই এলটাকে বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন হবে হচ্ছে সাইন ওমেগা টি ডিটি। ঠিক আছে, আর এখানে যদি আই হয়ে যাবে, আর ডিআই এর ইন্টিগ্রেশন করার পর শুধু আই হয়ে যাবে। সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন কি হয়, হ্যাঁ তাহলে ভি নট বাই এল ইজ ইকাল টু হবে হচ্ছে ইনটু দিয়ে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, ভেরি গুড, ইকুয়াল টু হচ্ছে আই। ঠিক আছে, তাহলে পুরো কথাটাকে যদি ঘুরিয়ে বলি তাহলে আমরা লিখতে পারি আই ইজ ইকাল টু ভি নট ওমেগা এল, আর এখানে নেগেটিভটাকে আগে লিখলাম কস ওমেগা টি, এইটা লেখা যেতে পারে। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, মাইনাসটাকে আগে লিখেছি, সামনে ভি নট লিখেছি, ওমেগা এলটা নিচে আছে, ওমেগা এলটাকে লিখেছি। তাহলে আই এর মান কত দাঁড়ালো, ভি নট বাই ওমেগা এল ইন্টু হচ্ছে কস ওমেগা টি। এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে? এবার এখানটাতে না একটা কাজ করতে হবে, ভালো করে শুনবে জিনিসটা। আমরা যখন আগের বারে আই এর যে ফাংশনটা পেয়েছিলাম, সেই আই এর ফাংশনটা এইটা পেয়েছিলাম, আই নট সাইন ওমেগা টি, এই আকারে পেয়েছিলাম। দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, প্রবলেমটা কি রয়েছে দেখো, এই জায়গাটা নিয়ে প্রবলেম না, এটা আমি আই নট ধরে নেবো, এইটুকু পার্টকে আমরা আই নট ধরে নেবো। সমস্যা হচ্ছে এইটা নিয়ে, এখানে দেখো ছিল হচ্ছে সাইনের ফাংশন, বাট এখানে হয়ে রয়েছে এটা কসের ফাংশন। কসটাকে চেঞ্জ করতে হবে সাইনে, কসটাকে সাইনে চেঞ্জ করতে হবে সব সময়। তাহলে কি করব, কসকে সাইনে চেঞ্জ করার পদ্ধতি কি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটা পুরক্ষণের ফর্মুলা ছিল কোষে দেখি 24 অধ্যায় ক্লাস 10। ঠিক আছে, ওইখানে ফর্মুলা এটা হচ্ছে তোমার আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি নট বাই হচ্ছে ওমেগা এল, আর এখানে কস ওমেগা টি হচ্ছে তোমার সাইন, এখানে লিখবো হচ্ছে 90 ডিগ্রি মানে পাই বাই 2 মাইনাস হচ্ছে ওমেগা টি। এটা হয়ে গেল এতটা পর্যন্ত। আমাদেরকে কি করতে হবে জানো, আমাদেরকে সবসময় ওমেগা টির যে ফাংশনটা সেটাকে সামনে রাখতে হবে। মনে করে দেখো আমরা এতদিন পর্যন্ত যা ইকুয়েশন পড়েছিলাম এরকম পড়েছিলাম, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস আলফা
বা ওমেগা টি মাইনাস আলফা এরকম টাইপের ইকুয়েশন পড়েছিলাম। তো সেখানে আমরা ওমেগা টিটাকে কোথায় দেখতাম? আগে দেখতাম সবসময়, তাই না? এখানে পরে রয়েছে, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে একেবারে বাইরে বার করেছি। সাইন তো মাইনাস খেতে পারে না, তাহলে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে সাইনের পেটের ভেতর থেকে বাইরে এইখানে চলে আসবে একদম, কারণ মাইনাস খেতে পারে না সাইন। তাহলে কি করব দেখো, এইখানে সলিউশন করছি বাকি পার্টটা। I ইজ ইকাল টু মাইনাস ভি নট বাই ওমেগা এল, এখান থেকে আমরা মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এটা থাকবে হচ্ছে কি, থাকবে হচ্ছে এখানে সাইন থাকবে, তারপরে এখানে কি থাকবে ওমেগা টি, আর পাই বাই টুটা পজিটিভ ভাই আছে তো এখানে নেগেটিভ ভাই হয়ে যাবে, মাইনাস পাই বাই টু, এটা হয়ে গেল এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে এটা হয়ে যাবে হচ্ছে ভি নট বাই ওমেগা এল, এখানে থাকবে হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। ঠিক আছে, দেখো এখানে একটা কাজ করতে হবে, আমাকে এই টাইপের ফাংশন বানাতে হবে এখানে যাতে আই নট আসে। তো পুরো এই মানটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আই নট। দেখো উপরে ভোল্টেজ রয়েছে আর নিচের এই পার্টটা অনেকটা রেজিস্ট্যান্সের মতন বিহেভ করবে, এটার একটা নাম আছে আমি বলছি একটু পরে, এটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, এটা আমি পরে বলছি জিনিসটা, আগে আপাতত এটাকে একটা কাজ করো, ভি নট বাই ওমেগা এলটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কি আই নট ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখবো আই ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস হচ্ছে পাই বাই টু। এটা ঠিকঠাক আছে তোরা পর্যন্ত? তাহলে আমরা আই নট কোন পার্টটাকে ধরলাম? ভি নট বাই ওমেগা এল কে ধরলাম। তাহলে আমরা সাইডে লিখে রাখছি, দেখো আই নট আমরা ধরেছি হচ্ছে ভি নট বাই হচ্ছে ওমেগা এল কে আমরা আই নট ধরেছি। এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে? আই নট আমরা ধরেছি কোনটাকে? ভি নট বাই ওমেগা এল কে ধরেছি। এই যে ওমেগা এলটা দেখতে পাচ্ছ এটা রেজিস্ট্যান্সের মতন বিহেভ করবে। ওই মনে করে দেখো আমরা যখন ভি ইজ ইকাল টু আই আর যে সমীকরণটা ছিল সেখান থেকে আই এর যে মানটা ছিল সেটা কি আরটা নিচে যে বসতো, তাহলে ভি বাই আর হতো। দেখো এখানেও তাই আছে, আই এর জায়গাতে আই নট রয়েছে, ভির জায়গাতে ভি নট রয়েছে, আর এর জায়গাতে এখানে ওমেগা এল হয়ে রয়েছে, আর এর জায়গাতে ওমেগা এল হয়ে রয়েছে। মানে এটা ওই ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বলা হয়। এই ওমেগা এলটাকে রেজিস্ট্যান্সের মতন একটা বিহেভ করে, এটাকে বলে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স ওমেগা এলটাকে। এটাকে মানে যেহেতু এখানে ইন্ডাক্টর ইউজ করা হচ্ছে এটার জন্য একটা স্পেশাল সাইন দিয়ে ইউজ করা হয়, এটাকে লেখা হয় আই নট ইজ ইকাল টু ভি নট বাই লেখা হয় হচ্ছে এক্সেল। এই যে ওমেগা এলটাকে এক্সেল দিয়ে লেখা হয়, এক্সেল লেখা হচ্ছে ওমেগা এলটাকে। এটাকে বলে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এটাকে বলে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বলা এটাকে। ঠিক আছে, এটাকে এখানে লিখি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। তাহলে কি কি জিনিস মনে রাখতে হবে দেখো, আমরা আই নট কোনটাকে ধরেছি? আই নট ধরেছি হচ্ছে ভি নট বাই ওমেগা এল কে। তাহলে আই নট হচ্ছে ভি নট বাই ওমেগা এল। এই ওমেগা এল পার্টটাকে কত মানা হচ্ছে? এক্সেল মানা হচ্ছে। এক্সেল ইজ ইকাল টু কি হচ্ছে? ওমেগা এল। তাহলে এক্সেল যেটা হচ্ছে ওমেগা এল, এইটা অ্যাকচুয়ালি বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বলা হয়, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বলা হয়। আশা করি এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে। এবার এটার ফেজার ডায়াগ্রাম বানাতে হবে, তার আগে এতটা পর্যন্ত লেখাও, তারপরে এটা ফেজার ডায়াগ্রাম বানাচ্ছি। এখানে দেখবে একটা জিনিস আছে খুব সুন্দর, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স মানে হচ্ছে আবেশী প্রতিঘাত বা আবেশজনিত প্রতিঘাত। ঠিক আছে, এটা লিখে নিও, এক্সেলটাকে লেখা হয় এই দিয়ে। দেখো এবার না এটার ফেজার ডায়াগ্রাম বানাতে হবে। ফেজার ডায়াগ্রাম বানানোর জন্য তোমাকে দুটো ইকুয়েশনকে খেয়াল রাখতে হবে, দুটো ইকুয়েশনকে খেয়াল রেখে ফেজার ডায়াগ্রাম বানাতে হবে। দেখো ফেজার ডায়াগ্রাম বানানোর জন্য দুটো ইকুয়েশনকে খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। ফেজার ডায়াগ্রাম বানানোটা বোঝো, নাহলে পরের জিনিসগুলো একটু বুঝতে পারবে না। দেখো আমরা ভির যে ভ্যালুটা সেটা দেখেছি ভি নট সাইন ওমেগা টি, আর আই এর যে মানটা দেখলাম সেটা হচ্ছে আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। দেখো এটার যে ফেজার ডায়াগ্রাম তুমি বানাবে না, ফেজার ডায়াগ্রামটা খুব ভালো করে বোঝো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এটার ক্ষেত্রে দেখো ফেজ ডিফারেন্সটাকে চেক করো, আগে ফেজ ডিফারেন্সটা চেক করো কত আছে। এর জন্য আছে ওমেগা টি, এর জন্য আছে ওমেগা টি মাইনাস পাই বাই টু। ফেজ ডিফারেন্স বার করবার নিয়ম বলেছিলাম, ভোল্টেজের যেটা ফেজ ডিফারেন্স তার থেকে এটার ফেজ ডিফারেন্সকে মাইনাস করতে হবে। তাহলে ফেজ ডিফারেন্স বার করবার নিয়ম হচ্ছে, ফেজ ডিফারেন্স বার করবার নিয়ম হচ্ছে আগে ভোল্টেজের ফেজ ডিফারেন্স লিখবে, ওমেগা টি লিখবে, তারপরে মাইনাস করতে হবে কারেন্টের ফেজ ডিফারেন্স থেকে। হ্যাঁ, মাইনাস ওমেগা টি মাইনাস পাই বাই টু। তাহলে এখানে আসবে হচ্ছে, হ্যাঁ এইটা কেটে যাবে, এইটা পড়ে থাকবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো উত্তর সলভ করে আসবে পাই বাই টু। ঠিক আছে, ফেজ ডিফারেন্স আসলে হচ্ছে পাই বাই টু। এবার যেটা ফেজার ডায়াগ্রাম বানাতে হবে সেই জায়গাটা একটু লক্ষ্য করো। দেখো কারেন্টের যে ফেজ, কারেন্টের ফেজটা দেখো এই ভোল্টেজের ফেজের থেকে কিছুটা পরিমাণ পিছিয়ে আছে। কতটা পিছিয়ে আছে? দেখো ভোল্টেজের যে ফেজ সেটা কত? ওমেগা টি। ভোল্টেজের ফেজ হচ্ছে ওমেগা টি, কিন্তু কারেন্টের ফেজটাকে চেক করো, কারেন্টের ফেজটা কতটা পিছিয়ে আছে গো? পাই বাই টু পরিমাণ পিছিয়ে আছে। মানে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছিয়ে রয়েছে। কারেন্টের যে ফেজটা সেটা ভোল্টেজের ফেজের থেকে 90 ডিগ্রি পিছিয়ে আছে। এটার পিকচার কিরকম হয় দেখো, ভোল্টেজের ফেজ এখানে নিব, এখানে দেখো, এদিকে দেখো, ভোল্টেজের ফেজ এখানে নেব,
কারেন্টের ফেজ পিছিয়ে থাকবে, তার মানে কারেন্টকে এই দিকে আঁকতে হবে, আর এদের মাঝের যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি বা π/2, যেই বলো না কেন। ভোল্টেজের ফেজ যেখানে থাকবে, কারেন্ট তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। ভালো করে বোঝো, ভোল্টেজের ফেজ যেখানে থাকবে, কারেন্টের ফেজ তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। বইতে ছবিটাকে এরকম এঁকেছে, ভিটাকে এখানে এঁকেছে, তাহলে কারেন্টকে কোথায় আঁকবে? দেখো কারেন্টকে এখানে থাকবে, তাহলে তো কারেন্ট এগিয়ে যাবে। কারেন্ট তো তাহলে হ্যাঁ, ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে যাচ্ছে সব সময়। তুমি যদি ভোল্টেজকে এভাবে আঁকো, এভাবে যদি ভোল্টেজকে আঁকো, তাহলে কারেন্টকে তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে দাও, এইভাবে করে দাও, কারেন্টকে এইভাবে করে দাও, এদিকে আই হবে। মানে ভোল্টেজের থেকে কারেন্ট সবসময় 90 ডিগ্রি পিছিয়ে থাকবে, ক্লকওয়াইজ নেবে। ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে, ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে। যে কোনো একটা ফেজার ডায়াগ্রাম আঁকবে, হয় এটা আঁকলেই সুবিধা হয়, এটা ফেজার ডায়াগ্রাম, এটা আঁকলেই সুবিধা হয়। নিশ্চয়ই বুঝতে পারলে কি বললাম ফেজার ডায়াগ্রাম আঁকার পদ্ধতিটা। ভোল্টেজ যেখানে থাকবে, ভোল্টেজের যা ফেজার ডায়াগ্রাম হচ্ছে ওমেগা টি, কারেন্টের ফেজ হচ্ছে তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে, তাহলে কারেন্টের ফেজ 90 ডিগ্রি পিছিয়ে মানে এরকম হবে, কারেন্টের ফেজ 90 ডিগ্রি পিছিয়ে মানে এরকম হবে। আশা করি বুঝতে পারা গেল কি বললাম। তাহলে এইটা হচ্ছে তার ফেজার ডায়াগ্রাম হবে। ঠিক আছে, আমাদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সব বোঝানো হতো, মাথার উপর দিয়ে যেত, কিছুই বুঝতাম না, কি বলছে ভাই, উপর দিয়ে আছে ফেজ পিছিয়ে আছে, এটাকে লেখার একটা কায়দা আছে। হ্যাঁ, আমাদের স্যাররা বলতো কারেন্ট ল্যাগস ভোল্টেজ বিহাইন্ড 90 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, কারেন্ট, এটা লিখবে এই লাইনটা, কারেন্ট ল্যাগস পোটেনশিয়াল বাই 90 ডিগ্রি। ঠিক আছে, বাই 90 ডিগ্রি। কারেন্ট দেখো পিছিয়ে আছে, কারেন্ট ল্যাগ করছে, এখানে বলে কারেন্ট ল্যাগ করছে, ল্যাগ মানে পিছিয়ে থাকা। কারেন্ট দেখো ল্যাগ করছে কত ডিগ্রি, পোটেনশিয়ালকে ল্যাগ করছে বাই কত ডিগ্রি, বাই 90 ডিগ্রি। কারেন্ট ল্যাগস পোটেনশিয়াল বাই 90 ডিগ্রি। আমাদেরকে বলতো ল্যাগ করছে, লিড করছে, মাথার উপর দিয়ে তো কি ভাই কি বলছে। ঠিক আছে, কারেন্ট ল্যাগ করছে কত ডিগ্রি, পোটেনশিয়াল বাই 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটা বুঝতে পেরেছো আশা করি, কারেন্ট ল্যাগস বিহাইন্ড 90 ডিগ্রি। কারেন্ট এখানে দেখো ভোল্টেজের ফেজ থেকে না π/2 পিছিয়ে আছে, ভোল্টেজের ফেজ থেকে না π/2 পিছিয়ে আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবার যদি এটার যদি ওয়েভটাকে আঁকো, তুমি বুঝতে পারবে ওয়েভের মজাটা, তাহলে তুমি বুঝতে পারবে যে এর ফেজটা কিরকম হচ্ছে। দেখো ভালো করে শুনবে জিনিসটা, এর ওয়েভটাকে আঁকছি। হ্যাঁ, ভোল্টেজের এখানে কত হয় বলো, পাই। এটা ছিল 0, এই জায়গাটা ছিল হচ্ছে পাই, এই জায়গাটা ছিল মনে করো দেখো 2 পাই ছিল, এই জায়গাটা 3 পাই ছিল। ঠিক আছে, সেই করেছিলাম, মনে আছে তো, ভুলে গেছো নাকি? 2 পাই। এই জায়গাটা ছিল কত, π/2 ছিল। এই জায়গাটা কত ছিল, 3 π/2 ছিল। এটা 2 পাই আর 3 পাই মানে 5 π/2 হবে, 5 π/2 হবে। এটা হচ্ছে ভোল্টেজের ফেজার ডায়াগ্রাম, এটা হচ্ছে ভোল্টেজের ওয়েভ ফাংশন। কারেন্ট কি করবে, তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে চলবে সবসময়। তার মানে কারেন্টের যে ফেজটা স্টার্ট হবে, কারেন্ট এইখান থেকে স্টার্ট হবে, এখান থেকে 0 থেকে স্টার্ট হবে না, 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। মানে যখন ভোল্টেজ যখন পাইতে পৌঁছাবে, কারেন্ট তখন 90-তে পৌঁছাবে। ভোল্টেজ যখন 3 π/2 তে পৌঁছাবে, কারেন্ট তখন পাইতে পৌঁছাবে। ঠিক আছে, তার মানে এর যে ফাংশনটা হবে সেটা এরকম হবে, মানে এইরকম চলবে আর কি। ঠিক আছে, এই দেখে নাও, ভোল্টেজ যখন পাইতে, কারেন্ট তখন π/2-তে পিছিয়ে আছে 90 ডিগ্রি। ঠিক আছে, কারেন্ট ভোল্টেজ যখন 2 পাইতে, তখন কারেন্ট দেখো 3 π/2-তে 90 ডিগ্রি পিছিয়ে আছে। ঠিক আছে, ভোল্টেজ এখন কোথায়, 2 পাইতে, কারেন্ট এখন কোথায়, 3 π/2-তে, দেখো 90 ডিগ্রি পিছিয়ে। ভোল্টেজ যখন হচ্ছে 3 পাইতে, কারেন্ট দেখুন তখন কোথায় রয়েছে, 5/2-তে, দেখো 90 ডিগ্রি পিছিয়ে চলছে সবসময়। এটাকেই বলা হচ্ছে ল্যাগ করা, কারেন্ট পিছিয়ে রয়েছে, 90 ডিগ্রি পিছিয়ে রয়েছে সবসময়। এটা হচ্ছে ল্যাগ করা, এটা হচ্ছে ডায়াগ্রাম হবে, এটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়েভ ডায়াগ্রাম, লিখে নিতে পারো খাতার মধ্যে। এটা বইতে নেই, তুমি চাইলে লিখতে পারো, না লিখলে লিখতে পারো। এইগুলো হচ্ছে তোমাকে কনসেপ্টটা খোলাবে। ঠিক আছে, এটা বইতে নেই। ঠিক আছে, বলো। হ্যাঁ, এই দেখো না, তোমার এই এখন কারেন্ট কোন জায়গায় রয়েছে, এই জায়গাটা দেখলে ভালো বুঝতে পারবে। কারেন্ট এখন কোন জায়গায় রয়েছে বলো, কততে রয়েছে, 5 π/2-তে। তাহলে ভোল্টেজ এখন কোন জায়গায় রয়েছে, 3 পাইতে। ভোল্টেজ কোথায় শেষ হয়ে গেছে, ভোল্টেজ এখানে পৌঁছাচ্ছে, কারেন্ট তখন দেখো কোন জায়গায় কাট করছে, 5 π/2-তে।
ভোল্টেজ যখন 2 পাইতে কাট করছে, কারেন্ট তখন কোন জায়গায় কাট করছে? 3 পাই বাই 2-তে। ঠিক আছে, এই জায়গাটা বোঝো। ভোল্টেজ যখন 0-তে কাট করছে, কারেন্ট তখন তার থেকে পাই বাই 2 পিছিয়ে কাট করছে, মানে এই জায়গায় কাট করছে, এই জায়গায় কাট করছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে এটা যদি পিছন দিকে বাড়াতাম তাহলে এই জায়গায় কাট করছে। ভোল্টেজ যখন 3 পাইতে, কারেন্ট তখন কোথায় দেখো? কারেন্ট তখন 5 পাই বাই 2-তে। ভোল্টেজ যখন 2 পাইতে, কারেন্ট তখন হচ্ছে 3 পাই বাই 2-তে। 90 ডিগ্রি পিছিয়ে চলছে সবসময়। কি বললাম ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা, এটা কাকে ডিনোট করছে? এই 1 মিনিট, এটা কার ডায়াগ্রামকে ডিনোট করছে? ভোল্টেজ না কারেন্ট? ব্ল্যাকটা ভোল্টেজ, তাহলে এটা লিখবে হচ্ছে ভোল্টেজ, আর এটা হচ্ছে তোমার কারেন্ট। ভোল্টেজের ক্ষেত্রে আর কারেন্টের ক্ষেত্রে যে ওয়েভ ডায়াগ্রামটা আমি আঁকলাম, এটা এইরকম হবে। ঠিক আছে, মানে কারেন্ট সবসময় ল্যাগ করবে, পিছিয়ে থাকবে, পাই বাই 2 বা 90 ডিগ্রি পরিমাণ পিছিয়ে থাকবে, 90 ডিগ্রি পরিমাণ পিছিয়ে থাকবে। এটা হচ্ছে ব্যাপার। তো তুমি একটা কাজ করবে, এই ধরনের ওয়েভ ডায়াগ্রাম পরীক্ষাতে আসবে না। ঠিক আছে, আর এইটা তোমার বইতে নেইও, এমনিতেও নেই। ঠিক আছে, তোমাকে এখান থেকে কি, এই যে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট পড়লাম, এখান থেকে 2-3টে জিনিস মনে রাখতে হবে। কি কি মনে রাখার মতন জিনিস আছে বলে দিচ্ছি। এক হচ্ছে দেখো, যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেটা বার করেছি সেটা হচ্ছে XL = ওমেগা এল বার করেছি, এটা মনে রাখতে হবে। ওমেগার মান 2 পাই এফ হয়, এটা অনেকবার পড়ানো হয়ে গেছে, 2 পাই এফ হয়, এটা ইউজ করবে। আর একটা জিনিস হচ্ছে কারেন্টের যে ইকুয়েশন হয়, I = I0 sin ওমেগা টি মাইনাস, দেখেছি এক্ষেত্রে পাই বাই 2 হয়, এইটা মনে রাখবে, এটা মনে রাখবে, এটা মনে রাখবে। আর ভোল্টেজ এখানে থাকে, তো কারেন্ট তখন একে ল্যাগ করে, আই এখানে থাকে, এদের মধ্যে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম হয়, এটা মনে রাখবে ইন্ডাকটিভ সার্কিটের জন্য। ঠিক আছে, তো এবার আমরা কি করবো, এটার উপর একটা ছোট্ট নিউমেরিক্যাল করবো, তাহলে কনসেপ্টটা খুলবে। এতটা পর্যন্ত দেখো, একটা নিউমেরিক্যাল দিচ্ছি, তার মধ্যে লিখবে কোশ্চেনটা, যে কি বলছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বার করতে বলছে যদি কোনো বর্তনীর ইন্ডাক্টর 2 ওহম হয় এবং এর কম্পাঙ্ক 50 হার্জ হয়, এর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বার করতে বলছে। ঠিক আছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তাহলে এটা কি করে করবো বলো? ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা করে নাও, ক্যালকুলেশনটা করে বলো, তারপর আমি করে দিচ্ছি ক্যালকুলেশনটা। এখানে আমাকে কি বার করতে দিয়েছে? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বার করার ফর্মুলা এটা, XL = ওমেগা এল। এদিকে দেখো, এদিকে দেখো, XL = হচ্ছে ওমেগা এল। আমাকে ওমেগাটাকে দেখো 2 পাই এফ এ ভেঙে নেবো, কারণ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ। তাহলে এখানে XL যখন বার করতে দিয়েছে, ওমেগাটাকে ভেঙে নিলাম 2 পাই এফ এল। তাহলে XL এর জায়গায় XL থাকলো, 2 পাই এর জায়গাতে 2 পাই থাকলো, ফ্রিকোয়েন্সি ভাই আমাকে দেওয়া আছে 50 হার্জ, এখানে 50 বসালাম। এল মানে হচ্ছে ইন্ডাক্টর, ইন্ডাক্টরের যে ভ্যালুটা সেটা দিয়ে দিয়েছে 2 হেনরি, তাহলে এখানে 2 দিলাম, তাহলে 2 5 হচ্ছে 100, আর এখানে 200 পাই, তাহলে XL এর মান আসছে হচ্ছে 200 পাই। কিন্তু এটার ইউনিট লিখতে হবে। আমি কি বলেছিলাম, এটা কার মতন বিহেভ করে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বলো? রেজিস্ট্যান্সের মতো, তাহলে এর ইউনিট হবে ওহম, 200 পাই ওহম। ঠিক আছে, এই কথা বলবে না, শোনো, এটার যে ভোল্টেজের ইকুয়েশনটা, এদিকে শোনো, এটার যে ভোল্টেজের ইকুয়েশনটা কি ছিল মনে আছে তো? এটার ক্ষেত্রে ভোল্টেজের ইকুয়েশনটা ছিল V = V0 sin ওমেগা টি ছিল, এরকম ছিল। ঠিক আছে, কারেন্টের ইকুয়েশন বার করবার জন্য ভালো করে শুনবে জায়গাটা, এইটার উপর কিন্তু কোশ্চেন পড়বে এক্ষুনি। ভোল্টেজের যা ইকুয়েশন ছিল তার ফেজ যত ছিল ওমেগা টি, কারেন্টের ইকুয়েশন বার করবার জন্য ফেজ থেকে মাইনাস পাই বাই 2 করতাম। ঠিক আছে, কথাটা কি বললাম বুঝতে পেরেছো তো? এবার ভোল্টেজের ইকুয়েশনটা যদি এরকম দিয়ে দেয়, ধরো ভোল্টেজের ইকুয়েশনটা এরকম দিয়ে দিল, V = V0 sin ওমেগা টি প্লাস হচ্ছে আলফা দিয়ে দিল, দিয়ে তোমাকে কারেন্টের ইকুয়েশন ডাইরেক্ট বার করতে হবে। তো কারেন্টের ইকুয়েশন কি করে বার করবে? I = এটা করতে হবে, I0 sin ওমেগা টি প্লাস আলফা, এর থেকে মাইনাস করতে হবে পাই বাই 2। কারেন্টের ইকুয়েশনে কি হয়, ভোল্টেজের ইকুয়েশনে যা ফেজ থাকে তার থেকে পাই বাই 2 মাইনাস হয়, তাহলে এর থেকে পাই বাই 2কে মাইনাস করতে হবে, করে যেটা হবে এইটা হবে কারেন্টের ইকুয়েশন। তোমাকে প্রশ্নতে ভোল্টেজের ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে সেটার থেকে কারেন্টের ইকুয়েশনটা বানিয়ে নেবে আগে, কারণ কারেন্টের ইকুয়েশন দিয়ে সব কোশ্চেন সলভ হবে। তো কারেন্টের ইকুয়েশন বানানোর জন্য কি করতে হবে, এর যা ফেজ থাকবে সেই ফেজ থেকে পাই বাই 2কে মাইনাস করিয়ে নেবে, ফেজ থেকে -2 করিয়ে নেবে পাই বাই 2কে, করিয়ে নিতে আবার সলভ করবে। একটা কোশ্চেন দিচ্ছি, লিখবে, এই কথা বল না, কোশ্চেন লেখো। এরকম একটা সার্কিট দিয়ে দিয়েছে, যার ইন্ডাক্টরটা দিয়ে দিয়েছে 2 হেনরি, ভোল্টেজ দিয়ে দিয়েছে 10 sin 10t + 30, কারেন্ট ভার্সেস টাইমের সমীকরণ নির্ণয় করতে হবে, IRMS এর মান বার করতে হবে, I0 কত বার করতে হবে, আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কত বার করতে হবে। I0 মানে হচ্ছে পিক কারেন্ট, যেটা I0 বার করতে হবে, IRMS বার করতে হবে, আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বার করতে হবে। এই 4টে কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, তোমরা কীভাবে করবে নিশ্চয়ই বুঝে গেছো, তখন পেরে যাওয়া উচিত। ঠিক আছে, ভোল্টেজ থেকে আগে কারেন্ট ভার্সেস টাইমের ইকুয়েশনটা বানাও, ভোল্টেজের ইকুয়েশন দেওয়া, সেখান থেকে কারেন্টের ইকুয়েশন বানাও, বলে দিয়েছি কী করে করতে হয়। ভোল্টেজের ইকুয়েশন যা হবে কারেন্টের ইকুয়েশন তাই হবে, পাই বাই 2 মাইনাস করে দিতে হবে। এতক্ষণ তাই বললাম, IR করতে বললাম ভোল্টেজ বসিয়ে।
কি বললাম, কারেন্টের ইকুয়েশন বার করবার টেকনিক হচ্ছে ভোল্টেজের যা থাকবে সবই থাকবে, এই ফেজটা থেকে মাইনাস করাতে হবে, পাই বাই 2 মাইনাস করাতে হবে, তাহলে কারেন্ট ভার্সেস টাইমের ইকুয়েশন বেরিয়ে মানে তো ওই সে কেন বলে ওমেগা বাই এক্সএল। না 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 না, হ্যাঁ হ্যাঁ ওমেগা বাই এক্সএল, ওমেগা বাই এক্সএল, হ্যাঁ হ্যাঁ V0 বাই এক্সএল হবে, রাইট রাইট, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মন দিয়ে শুনবে, হ্যাঁ বোঝাচ্ছি অঙ্কটা ভালো করে শোনো। ফার্স্টে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে না, v = 10 sin পাই 10t 30, এটাকে না এই সমীকরণটার সাথে তুলনা করে দাও, v = v0 sin ওমেগা টি প্লাস ফাই, এটার সাথে কম্প্যারিজন করে দাও। তাহলে দেখো এখান থেকে আমরা v0 জেনে যাচ্ছি, v0 এর জায়গায় কত আছে দেখো, v0 এর জায়গায় দেখো 10 বসে আছে, তাই না? ওমেগার জায়গায় কত বসে আছে দেখো, ওমেগার জায়গায় দেখো কত বসে আছে, 10 বসে আছে। গৌরব শুনে নাও ভালো করে, বুঝতে পারছিলে না, ওমেগার জায়গায় হচ্ছে 10 বসে আছে। এল দেখো কত দাও আছে, এল দাও আছে 2, এল দাও আছে 2। আমরা একটা একটা করে ইকুয়েশন বার করবার চেষ্টা করছি, ফার্মারটা সলভ করছি। এক্সেল, এক্সেল মানে হচ্ছে আবেশজনিত প্রতিঘাত, যেটাকে বাংলা ইংরেজিতে বলে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, সেটা বার করবার টেকনিক হচ্ছে ওমেগা এল। তাহলে দেখো এক্সেলটা এক্সেল থাকলো, ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে 10, তাহলে 10 বসালাম। এল কত দেওয়া আছে 2, তাহলে 2 বসালাম, 10 দুগুণে হচ্ছে 20 ওহম, শেষ হয়ে গেল একটা, শেষ। তিনেরটা দেখো, তিনেরটা করছি, তিনেরটা হচ্ছে I0 আছে, I0 এর মান আজকের ক্লাসেই শিখিয়েছি, V0 বাই হচ্ছে ওমেগা এল হয়। দেখো V0 এর মান কত, V0 এর মান হচ্ছে ভাই 10, এই যে দেখো এই যে ভির সাথে V0 এর কম্প্যারিজন, এটা 10, ঠিক আছে, বাই হচ্ছে ওমেগা এল। ওমেগা এল মানে কত, ওমেগা এল মানে তো 20 বার করলাম তো 20, তাহলে এখানে কত হচ্ছে 0 0 কেটে গেল, হাফ, হাফ মানে হচ্ছে 0.5, ঠিক আছে, তাহলে I0ও শেষ, এত অ্যাম্পিয়ার, এটাও শেষ, 4ও শেষ, 3ও শেষ, 4 শেষ, 3 শেষ, বুঝতে পারা গেল? তার পর্যন্ত IRMS বার করব, IRMS বার করবার টেকনিক আজকের ক্লাসে শেখানো হয়েছে, I0 বাই √2, I0 কত বার করেছি 0.5, তো 0.5 বাই √2 ক্যালকুলেশন করে নাও, যা হবে তাই 0.35 এত অ্যাম্পিয়ার, ঠিক আছে, 0.5 বাই √2 যা আসবে তাই। এটা হচ্ছে কত দাগেরটা, এটা 2-এরটা হয়ে গেল, শেষ। এবার 1-এর দাগেরটা, লাস্টেরটা বার করার সময় কি করতে হবে দেখো তো, আমরা লিখবো I এর যে ফাংশনটা হবে সেটা হচ্ছে I0 সাইন ওমেগা, I0 সাইন এই যে ফেজের যে ভোল্টেজের যে ফেজটা থাকবে তার থেকে কারেন্টের ফেজ 90 ডিগ্রি পিছিয়ে থাকে। দেখো এখানে বলেছিলাম কথাটা, ভোল্টেজের যা ফেজ থাকবে, ভোল্টেজের ফেজ যদি ওমেগা টি হয়, কারেন্টের ফেজ কি হবে তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে, কারেন্টের ফেজটা তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। তাহলে ভোল্টেজের ফেজ এখানে হচ্ছে 10t প্লাস 30, কারেন্টের ফেজ তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে দাও, কারেন্টের ফেজ তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে দাও, মানে 10t প্লাস 30 তার থেকে 90 ডিগ্রি পিছিয়ে দিচ্ছি, তাহলে 90 ডিগ্রি। তাহলে এটা সলভ করে আসছে 10t মাইনাস আসবে 60, 10t মাইনাস আসবে 60, তার মানে I এর যে মান আসবে I0 সাইন 10t, ঠিক আছে, মাইনাস আসবে হচ্ছে 6t, ঠিক আছে, 10t মাইনাস হচ্ছে 60। এবার প্রশ্ন হলো এই I0 এর জায়গায় কি ইউজ করব, I0 এর জায়গায় এইটা ইউজ করবে, এই যে I0 বার করা হয়েছে না একটু আগে, I0 তো বার করা হয়েছে 0.5, এইটাই I0 এর জায়গায় বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে I = 0.5 সাইন 10t মাইনাস হয়ে যাবে 60, এইটা হচ্ছে কারেন্ট ভার্সেস টাইমের ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে এই হচ্ছে 4টে কোশ্চেনের সলিউশন হয়ে গেল, 2 হয়ে গেল, 1 হয়ে গেল। দেখো এতটা পর্যন্ত গৌরব যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে বলো, এটা প্রদত্ত ডেটা ছিল আমাদের, ঠিক আছে, এটা প্রদত্ত ডেটা, না দেখে নাও, কোনো জায়গায় ডাউট থাকলে বলে ফেলো, আমি ক্লিয়ার করে দেবো আরেকবার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, পরে কিন্তু বাড়িতে গিয়ে বুঝতে পারবে না কাকা, এরকম টাইপের অঙ্ক দিয়ে দেয় কিন্তু পরীক্ষার সময়। এবার লেখো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, বিশুদ্ধ, ঠিক আছে। দেখো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট বলছে মানে কি, এর মধ্যে কি থাকবে, কেবলমাত্র একটাই ক্যাপাসিটর কানেক্টেড থাকবে। তাহলে এইখানে আমরা একটা ক্যাপাসিটরকে কানেক্ট করলাম, ঠিক আছে, হ্যাঁ এই যে ক্যাপাসিটরকে কানেক্ট করলাম, ক্যাপাসিটরকে কানেক্ট করার পর তোমরা নিশ্চয়ই জানো যে এই যে একটা ক্যাপাসিটর যদি থাকে, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হয়, যেটাকে আমরা আপাতত ভিসি বলে মানছি, এই ভিসির ভ্যালুটা কত বলো, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভিসির ভ্যালু কত বলো? না 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 না, ক্যাপাসিটি, আরে ওটা ভিসি, গৌরব যেটা বলে ভাইস ক্যাপ্টেন, ঠিক আছে। যাই হোক, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজের ভ্যালু কত? Q/C, ভেরি গুড। ভোল্টেজের সাথে ক্যাপাসিটরের যে ফর্মুলা, এদিকে শোনো, সেটা ছিল Q = CV ছিল না, Q = CV ছিল না, তাহলে যদি ক্যাপাসিটরের ভোল্টেজ বার করতে চাই তাহলে সিটা নিচে চলে আসবে, Q/C হয়ে যাবে, এটা হচ্ছে VC হয়ে যাবে, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারা গেল। তাহলে এটার অ্যাক্রসে যে VC
এটার অ্যাক্রসে যে ভিসি, এর জন্য যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হচ্ছে কিউ বাই সি হবে। বুঝতে পারা গেল? কিউ বাই সি হবে। আর এখান থেকে যে কারেন্টটা বেরোবে সেই কারেন্টটা আমি অ্যাট এনি ইনস্ট্যান্ট, কারেন্টের ডিরেকশন এর ক্ষেত্রে ফিক্স থাকে না, যে কোনো একটা মুভমেন্টের জন্য কারেন্টের অভিমুখটাকে এইদিকে মানছি, যেটা হচ্ছে আই রয়েছে কারেন্টটা। আর এখানে যে ভোল্টেজ সেটা একই লিখবো, ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এটা লিখলাম। এবার দেখো এখানে আমরা সেই আগের বারের মতন কেভিএল ইউজ করব। কেভিএল ইউজ করবার নিয়ম তোমরা জানো, এদিক বরাবর একটা লুপ নেব, এদিক বরাবর যদি লুপ নিই তাহলে দেখো এখানের ভোল্টেজটা হচ্ছে ভি আর এখানকার যে ভোল্টেজটা সেটা হচ্ছে ভিসি, ঠিক আছে? তাহলে দুটোর মধ্যে হবে হচ্ছে মাইনাস, ভি ইকুয়াল টু ভিসি। তাহলে এখানে দেখো করছি সেটা ভি ইকুয়াল টু ভি মাইনাস ভিসি ইকুয়াল টু হচ্ছে 0। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ভি মাইনাস ভিসি ইকুয়াল টু 0 হলো। তারপর ভির জায়গাতে আমরা লিখতে পারি হচ্ছে ভি নট সাইন ওমেগা টি, এখানে লিখলাম সেটা ভি নট সাইন ওমেগা টি, আর ভিসিটার জায়গাতে ইকুয়াল টু ভিসিটাকে পাশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে কি করলাম দেখো এখানে ভি নট সাইন ওমেগা টি যেরকম আছে সেরকম থাকলো, ঠিক আছে? এবার এইখানে ভিসির জায়গাতে লিখলাম হচ্ছে কিউ বাই সি। কেন কিউ বাই সি লিখেছি বুঝেছো? এই যে ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ হয় সেটা হচ্ছে কিউ বাই সি হয়, আধান বাই ক্যাপাসিটার। এই যে কিউ ইকুয়াল টু সিবি থেকে এসছে, ভোল্টেজ বার করলে সিটা নিচে যাবে, কিউ বাই সি হবে। ওই জন্য এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে কিউ বাই সি হবে, ওই জন্য ভোল্টেজ ড্রপটা কিউ বাই সি লিখেছি। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে এসছে, ঠিক আছে? এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে? এবার দেখো আমরা কারেন্টের মান বার করতে হবে, আমরা আগেরবারও তাই করেছিলাম, কারেন্টের মান বার করেছিলাম। তো একটা কাজ করছি, সিটা দিয়ে আগে এখানে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে ভি নট সি ইন্টু সাইন ওমেগা টি, এখানে চলে আসলো হচ্ছে কিউ, ঠিক আছে? এতটা পর্যন্ত বুঝতে পারা গেল? কারেন্টের মান আধান দিয়ে কি করে বার করবো ভাবো? কারেন্টের মান হ্যাঁ ডিকিউ বাই ডিটি হবে, আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, I is equal to dq by dt, I is equal to আমাকে যেটা বার করতে হবে dq by dt। এইটা করতে পারলে শোনো, I এর মান যদি আমাকে বার করতে হয়, কারেন্টের মান যদি বার করতে হয়, তাহলে আধানের ডেরিভেটিভ করতে হবে টাইমের রেসপেক্টে, ঠিক আছে? তাহলে এখানে যেটা q রয়েছে এটাকে কি করতে হবে? ডেরিভেটিভ। আগের বারে করেছিলাম ইন্টিগ্রেশন, এবারে করছি ডেরিভেটিভ। তাহলে এটাকে দুদিকে আমরা টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করব, টাইমের সাপেক্ষে। তাহলে আমরা এটাকে করছি দেখো ডেরিভেটিভ, তাহলে ডি, হ্যাঁ ভি নট সি, এখানে থাকবে হচ্ছে সাইন ওমেগা টি। কেন কনস্ট্যান্ট বুঝেছো? কেন কনস্ট্যান্ট? এটা হচ্ছে ডি বাই ডিটি, আর এখানে থাকবে হচ্ছে কিউ। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কেন কনস্ট্যান্ট? এই ক্যাপাসিটার তো একটা নির্দিষ্ট কোনো মান থাকবে, 10 মাইক্রোফ্যারাড বা 5 মাইক্রোফ্যারাড, তাহলে সিটা তো কনস্ট্যান্ট বোঝা যাচ্ছে, এর মান চেঞ্জ হবে না কখনো। আর যেটা ভি নট যেটা সেটা হচ্ছে পিক ভ্যালু ভোল্টেজের, সেটার মানও চেঞ্জ হবে না। তো আমরা ডি কিউ বাই ডিটি না বার করতে পারলে আমরা তো কারেন্ট বার করতে পারবো না, ওই জন্য আমরা কি করবো এক্ষেত্রে ডেরিভেটিভ ইউজ করবো। তো ডেরিভেটিভ ইউজ করলে কি হবে দেখো, ভি নট সিটা হচ্ছে কনস্ট্যান্ট, এ বাইরে বেরিয়ে যাবে, তাহলে এ যদি বাইরে বেরিয়ে যায় তাহলে ভি নট সি বাইরে বেরিয়ে গেল। সাইন ওমেগাটির ডেরিভেটিভ কত হয়? কস ওমেগাটি, কস ওমেগাটি হবে আর একবার ওমেগাটির ডেরিভেটিভ, তাহলে ইনটু ওমেগা, ঠিক আছে? ইকুয়াল টু থাকলো ডিকিউ বাই ডিটি, ইকুয়াল টু থাকছে ডিকিউ ওপরে, নিচে হচ্ছে ডিটি। এবার দেখো একটা কাজ করছি, এই যে ওমেগা সি আর ভি নট এদেরকে পাশাপাশি লিখছি, তাহলে দেখো ভি নট ওমেগা সি এদেরকে পাশাপাশি লিখলাম হচ্ছে কস ওমেগা টি লিখলাম, আর ডিকিউ বাই ডিটির জায়গায় কি লেখা যেতে পারে? আই। আচ্ছা, প্রবলেম হচ্ছে কসটাকে নিয়ে, কসটাকে সাইনে কনভার্ট করতে হবে। কি করতে হয় কসকে সাইনে কনভার্ট করে নিয়ম? পাই বাই 2 মাইনাস 90 ডিগ্রি। তো পাই বাই 2 মাইনাস 90 ডিগ্রি করলে একটা সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি করলে প্রবলেম হবে। কেন প্রবলেম হবে? সেক্ষেত্রে ওমেগা টির পার্টটা পরে চলে আসছে। না 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 না, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টেও সাইন পজিটিভ থাকে, দেখো কনফিউশনটা কত দিক ক্রিয়েট হয়। দেখো তোমরা যদি এইখানটাতে এরকম করে দিতে, সাইন পাই বাই 2 মাইনাস ওমেগা টি করে দিতে, প্রবলেমটা কি হতো? প্রবলেমটা হতো যে ওমেগা টিটা পরে চলে আসতো। বাট এতদিন পর্যন্ত আমরা যে ফাংশনগুলো শিখেছি সেগুলো এরকম ছিল, সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2 ছিল, এরকম ছিল। মাইনাস কমন নিলে বাইরে একটা মাইনাস থেকে যাবে, ঠিক আছে? না সমস্যা, মাইনাস রাখবো না বাইরে। আমরা ওই জন্য সবকিছুকে পজিটিভে রাখার জন্য কি করব, সেকেন্ড কোয়াড্রেন্টে রাখবো সাইনের ভ্যালুটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে রাখবো। দেখো আমরা এটাকে একটা জিনিস করতে পারি, যদি এরকম করি, শোনো সাইন পাই বাই 2 প্লাস ওমেগা টি করি যদি, সেটা মানেও বোঝা কস ওমেগা টি। সাইন পাই বাই 2 প্লাস ওমেগা টি যদি করি তার মানেও বোঝা হচ্ছে কস ওমেগা টি। কেন? দেখো সাইন 90 ডিগ্রি মানে কি? সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে তোমার 90 ডিগ্রির সাথে গুণে আছে হচ্ছে 1 বিজোড় সংখ্যার গুণ,
প্লাস হচ্ছে ওমেগা টি। তাহলে দেখো, তাহলে 90 ডিগ্রির সাথে 1 গুণ করা মানে হচ্ছে তোমার সাইনটা কসে কনভার্ট হয়ে যাবে, প্রথম কথা। আর এখানে বসে থাকা যে ছোট অ্যাঙ্গেল ওমেগা টি বসে যাবে, এটা কত নম্বর কোয়াড্রেন্টে থাকছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? পজিটিভ হয়। তাহলে এটার আগে কি ইউজ করব? পজিটিভ ইউজ করব। তার মানে বুঝতে পারলে যে কস ওমেগা টি মানে আমরা এরকম লিখতে পারি সাইন π/2 প্লাস ওমেগা টি, এরকম আকারে লেখা যায়। এটা কি বুঝতে পারা গেছে না মাথার উপর দিয়ে গেছে? এটা বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানটাতে কি করছি দেখো, এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে এভাবে লিখছি v0, ঠিক আছে? আর ওমেগা সিটাকে না এরকম ভাবে লিখছি 1/ωc, এভাবে লিখছি। কেন লিখছি বলছি। আর এখানটাতে লিখছি হচ্ছে সাইন ওই ভ্যালুটা π/2 প্লাস হচ্ছে ওমেগা টি, বা আগেও লিখতে পারো ওমেগা টি প্লাস π/2 লিখতে পারো, এটা ইকুয়াল টু আই। ঠিক আছে? তো পুরো কথাটাকে এপাশে লিখছি ঠিক করে, আই ইজ ইকাল টু লিখছি হচ্ছে v0 1/ωc বলছি, আর এখানে হচ্ছে সাইন ওমেগা টি প্লাস হচ্ছে π/2, ঠিকঠাক করে ফ্রেশ করে লিখলাম এখানটাতে। এইটা হচ্ছে মান বেরোলো আমাদের, এটা মান বেরোলো। এইটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে cos ওমেগা টি মানে আমরা চাইলে সাইন π/2 প্লাস ওমেগা টি লেখা যায়, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো না? সেকেন্ড কোয়াড্রেন্টে রেখে পজিটিভ করে দিয়েছি এটাকে, ঠিক আছে? বুঝতে পারা গেছে? বাইরে মাইনাস রাখবো না, আর ওমেগা টির আগে কখনো নেগেটিভ রাখবো না, ওমেগা টিটাকে পজিটিভ রাখবো সবসময়, ঠিক আছে? এইটাকে কনভার্সন করতে হবে। তাহলে এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে? এবার হচ্ছে গৌরবের সেই প্রিয় জিনিস, এই 1/ωc-টাকে ধরা হয় হচ্ছে xc। তুমি যেটা ভাবছো সেটা না, কিন্তু বারবার বলছি, xc মানে হচ্ছে 1/ωc। এটাকে কি বলা হয়? এটাকে কি বলা বলো? আগেরটাকে বলতাম ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, তাহলে এটাকে কি বলবো? ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। xc-টাকে বলবো, এই যে xc, এই xc-র নাম আছে, এটার নাম হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। এটা ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। কথাটা বুঝতে পেরেছো কিনা দেখো, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, ঠিক আছে? ধারকজনিত কি প্রতিঘাত না কি বলে এটাকে বাংলায়, ঠিক আছে? ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স xc, ঠিক আছে? তো এবার এই হ্যাঁ প্রসেনজিতের সিনেমা সেই ঘাত প্রতিঘাত, ঠিক আছে? তাহলে দেখো v0/xc যদি করি, এইটার জায়গাতে আমরা চাইলে i0 ইউজ করতে পারি, তাহলে আমাদের সেই আগের মতন ইকুয়েশন তৈরি হয়ে যাবে এখানে। তাহলে এ দেখো, এই x এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এটা হবে i = v0/xc। এখানে থাকবে হচ্ছে সাইন ওমেগা টি প্লাস হচ্ছে π/2। এবার এই যে মানটা, এই মানটা কত? এটা চাই নট, তাহলে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, i = i0 সাইন ওমেগা টি, হ্যাঁ কি হয়েছে? π/2, ঠিক আছে? এইটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? বুঝতে পারা গেল কি বললাম? তাহলে i0 এর মান এক্ষেত্রে মনে রাখবে, i0 কত ধরা হয়েছে? v0/xc। তাহলে মুখস্থ রাখতে হবে মানটা, যে i0 এর মান হচ্ছে কত? v0/xc, ঠিক আছে? গৌরব এটা খুব তাড়াতাড়ি মুখস্থ হবে, বুঝতে পারছি ইকুয়েশনটা, ঠিক আছে? এটা একটা, এটা একটা, আর এটা হচ্ছে কারেন্ট ভার্সেস টাইমের ইকুয়েশন, ঠিক আছে? বুঝতে পেরেছো? এত পর্যন্ত বুঝতে পেরেছো? কোনো যদি ডাউট থাকে বলতে পারো। 1/ωc কে আমরা xc দিয়ে লিখছি, তাহলে v0/xc, এই যে v0/xc কে আমরা ধরছি হচ্ছে i0, তাই জন্য i0 = v0/xc। এই xc-টাকে বলা হয় কি? ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। আগেরটা ছিল ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, ইন্ডাক্টর ছিল তাই জন্য, এখানে ক্যাপাসিটর রয়েছে তাই জন্য ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। আশা করি ক্লিয়ার হয়েছে, এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে? দেখো, যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে বলতে পারো, এতটা পর্যন্ত এই জিনিসে ডাউট হওয়ার কথা না, ঠিক আছে? চলো ফেজার ডায়াগ্রাম আঁকবো, ছবি আগে লিখে নাও। দেখো আর কথা না, এবার শোনো, আমরা তাহলে এখান থেকে আবার ফেজার ডায়াগ্রাম বানাবো, ঠিক আছে? কথা বলবে না, কথা বলবে না, ফেজার ডায়াগ্রাম বানাবো। দেখো দুটো ইকুয়েশন পেয়ে গেছি, দুটো ইকুয়েশন দিয়ে ফেজার ডায়াগ্রাম বানাবো। দেখো ফার্স্টে পেয়েছি i = i0 sin ওমেগা টি প্লাস π/2, সেটাকে লিখি i = i0 sin ওমেগা টি প্লাস হচ্ছে π/2। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। ভোল্টেজের ইকুয়েশন কি ছিল দেখো, v = v0 sin ওমেগা টি, v = v0 sin ওমেগা টি ছিল, ঠিক আছে? তাহলে দেখো এবারে ভোল্টেজ হচ্ছে ওমেগা টি, আর কারেন্টের ফেজটাকে দেখো, কারেন্টের ফেজটা হচ্ছে π/2 এগিয়ে আছে। ভালো করে লক্ষ্য করো, ভোল্টেজের যা ফেজ ছিল ওমেগা টি, তার সাথে কারেন্টের যে ফেজটা সেটা π/2 এবারে এগিয়ে আছে, মানে 90 ডিগ্রি এগিয়ে আছে। তাহলে এবারে পিছিয়ে কে আছে, ভোল্টেজ না কারেন্ট? ভোল্টেজ পিছিয়ে আছে, কারেন্ট এগিয়ে আছে। তার মানে আমি যদি এইরকম যদি ডায়াগ্রাম বানাই, এরকম যদি ডায়াগ্রাম বানাই, এইখানটা 90 ডিগ্রি লিখলাম, ওইখানে v হবে, এইদিকে i হবে, ওপরে কে হবে? i হবে, নিচে কি হবে? v। এইটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম হবে। এবারের ফেজার ডায়াগ্রামটা এইটা হবে। কেন বলো তো? কেন বলো তো? দেখো, হ্যাঁ দেখো, ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে আছে,
আর কারেন্টের থেকে ভোল্টেজ 90 ডিগ্রি পিছিয়ে আছে। তুমি যদি অন্যভাবে ছবিটা আঁকো, অনেকে এরকম আঁকে, এদিকে এরকম আঁকে, এরকম আঁকে, এরকম উল্টো করে আঁকে, এটা কি হবে? আই। এটা কি হবে? যেরকম ইচ্ছা আঁকো, তোমার পছন্দ, ঠিক আছে? আমার এটাই ভালো লাগে, এটা কি আঁকে, ঠিক আছে? উল্টোটা ভালো লাগে, রাখতে পারো, ঠিক আছে? তাহলে ফেজার ডায়াগ্রাম আঁকলে এইটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম হবে তার, ঠিক আছে? আর আরেকটা জিনিস, ফেজ ডিফারেন্স বার করতে হবে। ফেজ ডিফারেন্স বার করো, ফেজ ডিফারেন্স π/2 হবে, ফেজ ডিফারেন্স π/2 হবে। বার করবার নিয়ম হচ্ছে আগে পোটেনশিয়ালের ফেজ ডিফারেন্সটা লিখতে হবে। পোটেনশিয়ালের ফেজ ডিফারেন্স ওমেগা টি, এটা আগে লিখবো, তারপরে মাইনাস দিয়ে কাকে লিখবো? ওমেগা টি প্লাস π/2 হবে, তারপরে হ্যাঁ ব্র্যাকেট খুললে, ঠিক হাসির কিছু নেই, ও ঠিকই বলেছে, ওমেগা টি মাইনাস π/2, তো এটা কেটে যাবে, থাকবে হচ্ছে মাইনাস π/2, বাট তার মড হচ্ছে, তাহলে কি হবে? প্লাস π/2 আসবে উত্তরে। ফেজ ডিফারেন্স এইটা হবে, ফেজ ডিফারেন্স এটা হবে, আর এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম হবে। তাহলে ফেজ ডিফারেন্স ফেজার ডায়াগ্রাম আঁকো, তারপরে এটার জিনিসগুলো আমি বলে দেবো একবার, মানে রিক্যাপ করিয়ে দেবো, তাহলে ঠিকঠাক হয়ে যাবে জিনিসটা। রিক্যাপ করিয়ে দেবো এটা, দেখো এদিকে শোনো, এদিকে শোনো, মন দিয়ে শুনবে। এটা হচ্ছে 0, এটার ওয়েভ ডায়াগ্রাম, ঠিক আছে? এই জায়গাটাতে 0 হবে, এই জায়গাতে হয় পাই, এই জায়গাতে হয় হচ্ছে কত? 2 পাই, এই জায়গাতে হয় হচ্ছে কত? 3 পাই, এইরকম মিডিল পজিশনে হবে হচ্ছে 5 π/2, এরম পজিশনে কত হবে? 3 π/2, ঠিক আছে? আর এই জায়গাটাতে কি হবে? π/2 হবে। দেখবে ভালো করে শুনবে, এক্ষেত্রে কে এগিয়ে থাকে? কারেন্ট এগিয়ে থাকে। তাহলে যেটা ফার্স্টেটা গেছিল ওটাই আই, এবার সেকেন্ডেটা এটা আনলো ওটা ভি। দরকার নেই, এটা ভোল্টেজটা যেমন মানছি, এটা ভোল্টেজই মানি, অসুবিধা কিছু নেই। কারেন্টটা শুরু হবে আগেরবার নিচ থেকে শুরু হয়েছিল, এবার ওপর থেকে শুরু হবে, মানে এরকম হবে। এরকম ডায়াগ্রাম হবে। দেখো ভোল্টেজ তখন 0-তে, কারেন্ট যখন হচ্ছে 3 π/2 গিয়ে পৌঁছেছে, ভোল্টেজ তখন পাইতে আছে। কারেন্ট যখন 5 π/2 পৌঁছেছে, ভোল্টেজ তখন কততে রয়েছে? 2 পাইতে রয়েছে। তার মানে বুঝতে পারছো, তার মানে বোঝা যাচ্ছে কি যে তোমার 90 ডিগ্রি হচ্ছে পিছিয়ে রয়েছে ভোল্টেজ, আর কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে রয়েছে। দেখো কারেন্ট তো ওপর থেকে শুরু করেছে না, কারেন্ট যখন 90 ডিগ্রি দিকে পৌঁছেছে, ভোল্টেজ তখন 0-তে, ঠিক আছে? কারেন্ট যখন 3 π/2 পৌঁছেছে, ভোল্টেজ তখন পাইতে পৌঁছেছে। এটা ওয়েভ ডায়াগ্রাম দেবে না, কোনো দিনও আসবে না, তাও লিখে রাখলে লিখতে পারো ওয়েভ ডায়াগ্রাম, ঠিক আছে? লিখতে পারো, ঠিক আছে? ভোল্টেজের গ্রাফ, এটা ভোল্টেজ, আর এটা হচ্ছে তোমার কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট। আর একটা কথা এখানে লিখতে হবে, এই যে যেখানে দেখো কি দেখতে পাচ্ছি, যে কারেন্টটা হচ্ছে ভোল্টেজের থেকে, এদিকে শোনো, কারেন্টটা হচ্ছে ভোল্টেজের ফেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে আছে। তাহলে এখানে লিখতে হবে কারেন্ট লিডস, LEADS, লিডস পোটেনশিয়াল, ঠিক আছে, বাই 90 ডিগ্রি। দেখো কারেন্ট লিড করছে না, এক্ষেত্রে কারেন্ট তো এগিয়ে আছে না, 90 রানে এগিয়ে আছে ভোল্টেজের থেকে, তাহলে 90 রানে এগিয়ে রয়েছে কারেন্ট, কার থেকে? পোটেনশিয়ালের থেকে, ঠিক আছে? কারেন্ট লিডস পোটেনশিয়াল বাই 90 ডিগ্রি, 90 রানে এগিয়ে আছে। ম্যাচ ড্র করতে পারলে 90 ডিগ্রি করতে হবে, যেটা ওই মানে ম্যাচ ড্র হয়েছিল একটার ক্ষেত্রেই, সেটা হচ্ছে ভোল্টেজ যখন আমরা বার করেছিলাম, আর কারেন্ট যখন বার করেছিলাম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তখনই ড্র হয়েছিল। এক্ষেত্রে কারেন্ট এগিয়ে আছে 90 ডিগ্রিতে, 90 রানে এগিয়ে আছে। ম্যাচ সামারিটা দেখাচ্ছি, হ্যাঁ, কে কত স্কোর কাট করলো দেখিয়ে দিচ্ছি। এটা লিখে নিয়েছো তো, কারেন্ট লিডস পোটেনশিয়াল বাই 90 ডিগ্রি লিখে নিয়েছো সবাই এতটা পর্যন্ত। এবার চলো সামারি দেখাচ্ছি, ঠিক আছে? খাতার মধ্যে 3টে ইসে বানাবে, তোমার হচ্ছে তাতে সব ইকুয়েশান আর সব যা পড়ানো হলো এতক্ষণ ধরে ক্লাসে, সব কিছু একটা জায়গার মধ্যে থাকবে। এই সাইডে লিখবো হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট। যখন আমরা ভোল্টেজের সাথে যখন ভোল্টেজের ইকুয়েশান পড়েছিলাম, এর ভোল্টেজের ইকুয়েশান এরকম ছিল, V=V0 sin ωt ছিল। এর ক্ষেত্রে কারেন্টের ইকুয়েশান এইটা পেয়েছিলাম না, I=I0 sin ωt পেয়েছিলাম কিনা বলো? এরকমই পেয়েছিলাম। মনে করে দেখো এর ক্ষেত্রে যেটা I0 পেয়েছিলাম সেটা ছিল এরকম V0/R, এটা ছিল না, পিওরলি রেজিস্টিভ সার্কিট পড়ছি, ভালো করে বোঝো। পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে I0 কত পেয়েছিলাম? পিক ভ্যালুটা কারেন্টের, সেটা হচ্ছে V0/R ছিল, ঠিক আছে? IRMS তো তোমরা এখান থেকে বার করতে পারবে, লিখে রাখছি তবু এখানে, IRMS হচ্ছে I0/√2 হবে, ঠিক আছে? এটা হবে। আচ্ছা, আর কি শিখেছিলাম? এর ক্ষেত্রে হচ্ছে কারেন্টের যে ফেজ সেটা এইখানে থাকবে, আর ভোল্টেজের যে ফেজ সেটা এইখানে থাকবে, এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা 0 হবে।
কারণ এর ক্ষেত্রে যে ফেজ ডিফারেন্স বেরিয়েছিল মনে করে দেখো, এদের ক্ষেত্রে যে ফেজ ডিফারেন্স বেরিয়েছিল সেটা মনে করে দেখো 0 বেরিয়েছিল। কেন 0 দেখে নাও, এখানে এর ওমেগাটি রয়েছে, এরও ওখানে ওমেগাটি রয়েছে, এর ফেজ ওমেগাটি, এর ফেজ ওমেগাটি, তো দুটোর মধ্যে মাইনাস করলে কত আসবে? ফেজ ডিফারেন্স 0, সেই জন্য ফেজ ডিফারেন্সটাকে 0 লেখা হলো। আর এটা হচ্ছে তার ফেজার ডায়াগ্রাম ছিল, এইটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম ছিল, এই যে এটা ফেজার ডায়াগ্রাম ছিল, ঠিক আছে, এটা ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে, এটা ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে, মনে আছে? এটা আই নট ছিল আর রেজিস্ট্যান্সটা নর্মাল আর ছিল। আর এখান থেকে আর কিছু ছিল এই সার্কিটের মধ্যে? আর তো কিছু ছিল না। ওমেগাটা একটুখানি মাথায় রাখতে পারো, ওমেগা তো তোমরা আশা করি মুখস্থ হয়ে গেছে, ওমেগা ইজ ইকাল টু 2πf, এটা মুখস্থ হয়ে গেছে এটা। তাহলে এই কটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, 1 2 3 4, এই হচ্ছে 5, এই হচ্ছে 6, এই হচ্ছে 7, 7টা পয়েন্ট ইম্পর্টেন্ট, 7টা পয়েন্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিটের জন্য। এই জায়গাটা খুব ভালো করে ক্লিয়ার করো, তাহলে তোমরা দেখবে যে কোনো নিউমেরিক্যাল পটাপট নেমে যাবে। এই জায়গাটা একটুখানি ভালো করে দেখবে, হ্যাঁ, পিওরলি রেজিস্টিভ সার্কিট হয়ে গেল। এবার দেখো যখন পিওরলি ইন্ডাকটিভ, আচ্ছা এইটা সার্কিটটা এরকম দেখতে ছিল, সার্কিটটা এরা কি সাইডে এরকম দেখতে ছিল, এইরকম এরকম দেখতে ছিল, ভি নট সাইন ওমেগাটি, ঠিক আছে, এরকম দেখতে ছিল, ঠিকঠাক আছে এতটা পর্যন্ত। দেখো প্রপার যা জিনিস পড়ালাম পিওরলি রেজিস্টিভ সার্কিটে সব সামারাইজ করে দিয়েছি, এখানে সামারিটা লিখে নিয়েছি। এবার দেখো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমাদের যেটা ভি ছিল সেটা এটাই ছিল, ভি ইজ ইকাল টু ভি নট সাইন ওমেগা টি ছিল। বলো তো কারেন্ট কত ছিল বলো? আই ইজ ইকাল টু আই নট হ্যাঁ -π/2 ছিল। কারেন্ট এখানে ল্যাগ করছিল, ভোল্টেজের ফেজ ডিফারেন্স থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে ছিল। তারপরে কি ছিল? আই নট। তাহলে এক্ষেত্রে আই নট কত ছিল মনে আছে? ভি নট বাই হচ্ছে ওমেগা এল ছিল, বা এক্সেল যাই বলো না কেন। এক্ষেত্রে একটা জিনিস পেয়েছিলাম এক্সেল, এটার মানে ছিল ওমেগা এল, যেটাকে বলা হতো কি? ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এটা বলা হতো, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস কি ছিল দেখো, আই আর এম এস তো তোমরা এখান থেকে বার করতেই পারবে, একই জিনিস হবে। আই আর এম এস বার করার পদ্ধতি আই নট বাই হচ্ছে √2, এটা তো হয়েই যাবে। আচ্ছা, ফেজার ডায়াগ্রাম এক্ষেত্রে কীরকম ছিল দেখো, ভোল্টেজ ওপর দিকে ছিল আর কারেন্ট পিছিয়ে ছিল 90 ডিগ্রি, আই ল্যাগ করছিল 90 ডিগ্রি পিছিয়ে ছিল, এই যে এইটা ছিল, এটা ছিল ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে, এটা ছিল ফেজার ডায়াগ্রাম, এটা ছিল ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ফেজ ডিফারেন্স ছিল হচ্ছে π/2, ফেজ ডিফারেন্স ছিল আগের বারে দেখতেই পাচ্ছি, এখানে হচ্ছে ওমেগা টি রয়েছে, তার থেকে এই পার্টটাকে মাইনাস করতে হবে, ভোল্টেজের ফেজ থেকে কারেন্টের ফেজটাকে মাইনাস করতে হবে, তো ফেজ ডিফারেন্স বেরিয়েছিল হচ্ছে π/2 বেরিয়েছিল, এটা বেরিয়েছিল। আর এটা যে সার্কিটটা ছিল, সার্কিটটা দেখতে এরকম ছিল, এই যে ইন্ডাকটেন্স ছিল এখানে একটা ইন্ডাক্টর, ঠিক আছে, আর এখানে তোমার ছিল হচ্ছে এই এটা ছিল হচ্ছে তোমার কি এল, এটা ছিল ভি নট সাইন ওমেগা টি, এটা ভি ইকুয়াল টু, ঠিক আছে। এখানে সমস্ত সূত্র সামারাইজ করা হচ্ছে, ঠিক আছে। এটা খুব কাজে লাগবে কিন্তু পরীক্ষার সময়, এটাকে শর্ট নোটস বলা হয়, এগুলো একবারে দেখার জন্য, জাস্ট একবারে দেখে নাও, কোনো জায়গাতে অসুবিধা থাকলে ক্লিয়ার করে নাও ওই জায়গা থেকে। হ্যাঁ, এটা ফেজার ডায়াগ্রাম দেখে নাও, কোনো জায়গাতে ডাউট থাকলে ক্লিয়ার করো আগে এতটা পর্যন্ত। পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ একই থাকবে, ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, কথা বলবে না, ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি থাকবে, এতটা পর্যন্ত বুঝতে পারা গেল। আচ্ছা বলো তো কারেন্ট কত হবে এক্ষেত্রে? ব্যাস, আই নট সাইন ওমেগা টি প্লাস হচ্ছে π/2, এটা হলো। আচ্ছা এক্ষেত্রে আই নটের মান কত থাকে বলো? ভি নট বাই এখানে এল কত দিয়ে 1/ωc লিখলাম, 1/ωc। এবার এইখান থেকে তোমরা কি করবে, এই যে 1/ωcটাকে কি বলেছিলাম? xc ইজ ইকাল টু 1/ωc, এটাকে বলা হয় হচ্ছে কি বলো, এটাকে কি নামে রাখা হয়? হ্যাঁ, ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, এটাকে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স নাম দেওয়া হয়েছিল। আচ্ছা, এর ক্ষেত্রে তোমার আইআরএমএস বার করবার একই পদ্ধতি, আইআরএমএস এর ক্ষেত্রে বেকার লিখাচ্ছি বারবার, সেটা হচ্ছে আই নট বাই হচ্ছে √2 এটা। আর এক্ষেত্রে ফেজার ডায়াগ্রাম আঁকতে হবে। দেখো এক্ষেত্রে কারেন্ট লিড করছে, 90 ডিগ্রি এগিয়ে আছে ভোল্টেজের থেকে, তাহলে আমি এইরকম আঁকছি, এইরকম, হ্যাঁ, তাহলে এইখানটায় কি থাকবে? আচ্ছা এখানে থাকবে ভি, এখানে হবে 90 ডিগ্রি, ঠিক আছে, ফেজার ডায়াগ্রাম রেডি।
আর ফেজ ডিফারেন্স একই হবে, ফেজার ডায়াগ্রাম, আর ফেজ ডিফারেন্স কত হবে π/2, ফেজ ডিফারেন্স π/2। আর এটার হচ্ছে তোমার সার্কিট এরকম হবে, এখানে ক্যাপাসিটার থাকবে আর এখানে তোমার এইটা V = V0 sin ωt, এই শেষ। ঠিক আছে, এই হচ্ছে সবকটা, একদম সামারি করে দিলাম এটাকে। নো এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে I0 = V0/1/ωc আর XC মানে হচ্ছে যে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা। ঠিক আছে, মনে রাখবে এই কোশ্চেনগুলো। অ্যাভারেজটাও কিন্তু লাগে, হ্যাঁ আই অ্যাভারেজটা লাগে। আই অ্যাভারেজ মনে আছে তো কত হয়? আই অ্যাভারেজ হচ্ছে হাফ সাইকেলের জন্য হয় হচ্ছে, বলো একটু আগে পড়িয়েছি, 2I0/π, ভেরি গুড, 2I0/π হয়। ঠিক আছে, এটার ক্ষেত্রে তাই হবে, আই অ্যাভারেজের মান দাঁড়াবে, আই অ্যাভারেজের মান দাঁড়াবে হচ্ছে 2I0/π হবে। এটার ক্ষেত্রেও হবে, আই অ্যাভারেজ হবে হচ্ছে একই হবে, 2I0 হচ্ছে পাই হবে, এটা অ্যাড করে নিও। ঠিক আছে, আর পাওয়ার ক্যালকুলেশন আসছি, দাঁড়াও, এইখানে না আই অ্যাভারেজের মধ্যে এটা কিন্তু হাফ সাইকেলের জন্য, ফুল সাইকেলের জন্য কিন্তু 0 হয়, এটা হাফ সাইকেলের জন্য, হাফ সাইকেলের জন্য, এটা হচ্ছে হাফ সাইকেলের জন্য, আর ফুল সাইকেলের জন্য কিন্তু 0 হবে, এটা মনে রাখবে জিনিসটা, ফুল সাইকেলের জন্য 0 হবে, ফুল সাইকেলের জন্য আই অ্যাভারেজ 0 সবসময়। ঠিক আছে, এটারও আই অ্যাভারেজ 0 আসবে ফুল সাইকেলের জন্য। ঠিক আছে, এটা অ্যাড করে নিও, ফুল সাইকেলের জন্য এটা 0। ঠিক আছে, এটা অ্যাড করে নিও। হ্যাঁ 2 লাইন লাগলেই হবে, তো পাওয়ার ক্যালকুলেশন তো আগে করা হবে, ওখানে জাস্ট ডেটাটা লিখবো কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এতটা পর্যন্ত হলো। ঠিক আছে, হাফ সাইকেলের জন্য 2I0/π, এটা মাথায় রেখো। এবার নিউমেরিক্যাল দেবো, আর মাইক্রো ফ্যারাডে দেওয়া থাকবে, মাইক্রো ফ্যারাডে এরকম μc-তে দেওয়া থাকবে, হ্যাঁ 10⁻⁻⁶ এত ফ্যারাড করে নেবে। ঠিক আছে, ঠিক আছে, এই 4টে বার করবে, 4টে কোশ্চেন করো। মাইক্রোফ্যারাড আছে না, দেখে নাও, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে এটার সাথে কম্প্যারিজন করে নেবে, V0 sin ωt। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছ, V0টা পেয়ে যাচ্ছ, কত সেটা 10। আচ্ছা সিটা কত দেখো, সিটা দেওয়া আছে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, সিটা দেখো দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড, তাহলে এটাকে ফ্যারাডে কনভার্ট করলে 2 × 10⁻⁻6 ফ্যারাড হয়ে যাবে। এতটা পর্যন্ত বুঝতে পারা গেল। এবার আমরা একটা একটা করে জিনিস বার করার চেষ্টা করছি, আগে XC থেকে শুরু করব, নিচের দিক থেকে ওপর দিকে উঠবো। তাহলে XCর মান 4 দাগেরটা, XCর মান হচ্ছে 1/ωc। ঠিক আছে, তাহলে XC মান হচ্ছে ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, তাহলে ওমেগার মান কত দেওয়া, ওমেগার মানটাও লেখা হয়নি এখানে, ওমেগা কত, ওমেগা হচ্ছে 10, তাহলে ওমেগা = 10, তাহলে এখানে লিখলাম ওমেগার জায়গায় 10, আর সি মানে ক্যাপাসিটারের মান হচ্ছে কত বার করা আছে, 2 × 10⁻⁻6, তাহলে 2 × 10⁻⁻6। তাহলে দেখো এখানে 10 আছে, এখানে 10⁻⁻6 আছে, মানে একটা পাওয়ার কমে যাবে, একটা পাওয়ার কমে যাবে, মানে 10⁻⁻5 হবে, তাই না, 10⁻⁻5 হবে। ওটা যদি ওপরে তুলে দিই তাহলে এটা 10⁻+5 হবে, তাহলে হাফ মানে কত হচ্ছে 0.5, এই যে 1/2 মানে 0.5, তাহলে 0.5 × 10⁻+5, কারণ 10 আর -6 মিলে 10⁵ হচ্ছে, আর এটাকে গুণ করে 5000 করে অনেকে 5 × 10⁴ গেলে। ঠিক আছে, এত ওহম ছেড়ে দিলাম, আর দরকার নেই। তারপর 4টা হয়ে গেল, 3টার ক্ষেত্রে আমরা আই অ্যাভারেজ ফুল সাইকেলের জন্য, আই অ্যাভারেজ ফার্স্টে ফুল সাইকেলের জন্য কত হবে 0, আর আই অ্যাভারেজ হাফ সাইকেলের জন্য বেরোবে 2I0 বাই বেরোবে কত পাই। তাহলে সবার আগে I0 ক্যালকুলেশন করতে হবে, যেটা এখানে করবো 2 নম্বর কোশ্চেনটা, I0 ক্যালকুলেশন করতে দিয়েছে। I0 বার করার পদ্ধতি ছিল V0 বাই ছিল কি 1/ωc ছিল, তাই না, 1/ωc। তো দেখো V0 এর মান কত ছিল, V0 এর মান ছিল হচ্ছে 10, লিখলাম। আচ্ছা এই পুরো 1/ωc-টা, এই যে পুরো 1/ωc-টার মান কতবার করা হয়েছে, 0.5 × 10⁵। তাহলে এখানে লিখলাম পুরোটার মান 0.5 × 10⁵, তো 10-এর সাথে একটা কেটে যাচ্ছে, 10⁴ থাকছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এরকমভাবে, 0.5কে চাইলে এরকম লেখা যায় 1/2, তো উল্টে দিলে এটা 2 হয়ে যাবে, 2 × আর 10⁴টাকে উপরে তুলে নিলাম, তাহলে 10⁻⁻4 হয়ে যাবে, এত 2 × 10⁻⁻4। ঠিক আছে, এই যে 0.5টাকে লিখলাম 1/2, এটাকে উল্টে দিলাম, 2টা উপরে গেল, 10⁴ নিচে ছিল, উপরে তুলে দিলাম, 10⁻⁻4, এত অ্যাম্পিয়ার আসবে। ঠিক আছে, তাহলে I0 বেরিয়ে গেল। আর কি বার করার ছিল, আই অ্যাভারেজ তাহলে বেরিয়ে যাবে আরামসে, 2-এর জায়গায় 2 থাকবে। I0 এর মান কত, 2 × 10⁻⁻4, 2 × 10⁻⁻4 বাই হচ্ছে পাই, তার মানে 4 × 10⁻⁻4, তার মানে এটা বেরোবে
4 ইন্টু 10⁻⁻4 বাই পাই এত অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটাও বেরিয়ে গেল, ঠিক আছে। আর কি থাকলো বাকি, আর থাকলো হচ্ছে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে কারেন্টের ইকুয়েশন। কারেন্টের ইকুয়েশন ইজি, আই ইজ ইকাল টু আই নট, তাই না? আই নট কত, আই নট হচ্ছে এইটা 2 ইন্টু 10⁻⁻4, তাহলে এখানে লিখবো 2 ইন্টু 10⁻⁻4, কিন্তু তোমরা প্রবলেমটা এই জায়গায় করে দাও, ওমেগা টি প্লাস π/2 করতে হবে, মানে এখানে যেটা 10t রয়েছে 10t তার সাথে π/2 অ্যাড করতে হবে, কারণ এটা তো ক্যাপাসিটিভ সার্কিট। তো ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যত থাকবে ভোল্টেজ যত থাকবে তার সাথে π/2 অ্যাড করতে হবে। তো ভোল্টেজের ফেজ কত ছিল 10t, তার সাথে আরো π/2 অ্যাড করে লিখবে, তাহলে 10t প্লাস হচ্ছে π/2, এইটা করতে হবে, এই জায়গাটাই ভুলটা হয়। এটা 1 নম্বরের কোশ্চেন সলিউশন। এই π/2টা অ্যাড করতে ভুলে যায় লোকেরা। π/2 কেন অ্যাড করতে হবে বুঝেছো নিশ্চয়ই, যে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কি হয়, যে ভোল্টেজের ফেজ যত থাকে ওমেগা টি থাকলে তার সাথে আরো π/2 অ্যাড করে যেতে হয়। তাহলে এখানে তাই করলাম, 10t ছিল তার সাথে আরো π/2 অ্যাড করলাম, তাই জন্য 10t প্লাস হচ্ছে π/2 হলো এতটা পর্যন্ত। তাহলে এটা একটা কোশ্চেন গেল, কোশ্চেন নাম্বার 1 এটার উপর ক্যাপাসিটেন্সের উপর হলো। আর একটা কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 উল্টো দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে, দিয়ে ভোল্টেজ বলছে যে ভোল্টেজের ইকুয়েশনটা কত হবে বার করো, আর হচ্ছে তোমার ভি নটটা কত হবে বার করো, এক্সির মান মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বার করো। এই তিনটে কোশ্চেন দিয়েছে, ভোল্টেজ ভার্সেস টাইমের সমীকরণ বার করতে দিয়েছে, করো এই টাইপের কোশ্চেন। আর এখানে ক্যাপাসিটেন্স দেওয়া আছে হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, করো, ভালো প্রশ্ন এটা, করে নাও আগে। 5 sin 50t প্লাস 30 ডিগ্রি, 5 sin 50t প্লাস 30 ডিগ্রি, কারেন্টটা দেওয়া আছে সেটা এইটা, তাহলে I ইজ ইকাল টু কত দেওয়া 5 sin ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 50t প্লাস হচ্ছে 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। এবার এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে এই সমীকরণটাকে তুলনা করবে এইটার সাথে, I ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি প্লাস 5, এটার সাথে তুলনা করব। তুলনা করে দেখতে পাচ্ছি আই নটের মান 5, তাহলে এখানে লিখে নিলাম আই নট হচ্ছে 5। দেখতে পাচ্ছি ওমেগা মানে 50, লিখে নিলাম ওমেগা মানে 50। দেখতে পাচ্ছি সি মানে হচ্ছে দেওয়া আছে ক্যাপাসিটার মানে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻6 হয়ে যাবে, সি ইজ ইকাল টু 5 মাইক্রোফ্যারাড আছে, তাহলে এটাকে কনভার্ট করে নিতে হবে, সি ইজ ইকাল টু হয়ে যাবে 5 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড হয়ে গেল। এগুলো প্রদত্ত রেটা সব, ঠিক আছে, এগুলো প্রদত্ত রেটা। এবার আমরা একটা একটা করে মান বার করার চেষ্টা করছি, ফার্স্টে এক্সি দিয়ে শুরু করছি, যেটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স 3 নম্বর থেকে। তাহলে 3 নম্বরের ভ্যালুটা বার করছি, 3 নম্বরের ভ্যালুটা হচ্ছে এক্সির মান 1/ωc হয়ে থাকে, তাহলে 1/ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে দেখো 50, লিখলাম সি মানে ক্যাপাসিটার, এটার মান কত 5 ইন্টু 10⁻⁻6, তাহলে 5 ইন্টু 10⁻⁻6, এটা যদি ওপরে তুলে দিই তাহলে +6 হয়ে যাবে, 10⁻+6 হয়ে যাবে, তাহলে এটা এসে যাবে 10⁻6 হয়ে যাবে। নিচে কত হচ্ছে দেখো 5 আর 50 মানে গুণ করলে 250 হবে, ঠিক আছে, জিরোর সাথে একটা কেটে দিলাম, তাহলে এটা 10⁵ হবে। তো 10⁵ কে 25 দিয়ে ভাগ করলে উত্তর কত এসেছিল, 4000 এসেছিল কি, 10⁵ কে 25 দিয়ে ভাগ করে 4000 এসেছিল তো, হ্যাঁ, তো 4000ই হবে, দেখেই বোঝা যাচ্ছে 4000 হবে, এত ওহম হয়ে গেল। এটা 4-এর দাগে 3-এর দাগেরটা হয়ে গেল সলভ। এবার হচ্ছে ভি নট করতে হবে, ভি নট বার করবার যে টেকনিকটা সেটা শিখিয়েছিলাম, ভি নট বার করবার টেকনিকটা শিখিয়েছিলাম, আমাদের এই রিলেশনটা আমরা জানতাম, আই নট ইজ ইকাল টু ভি নট বাই এক্সি, এটা শিখেছিলাম। তো এখান থেকে এক্সিটার সাথে গুণ করে দাও, তাহলে দেখো কি হবে, আই নট ইন্টু এক্স সি ইজ ইকাল টু হচ্ছে তোমার ভি নট, তাহলে এখান থেকে দেখো কি হবে, আই নটের মান কত, আই নটের মান 5 বসিয়ে দিলাম, এক্সির মান কত, এক্সির মান 4000 বসিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে ভি নট বেরিয়ে যাবে, তাহলে ভি নট কত বেরোচ্ছে দেখো 4 আর 5-এ 20,000, তাহলে 20,000 ভোল্ট হবে, 20,000 ভোল্ট, বুঝতে পারছো 20,000 ভোল্ট মানে। লাস্ট কি থাকছে এইটা, ভোল্টেজ ভার্সেস টাইমের ইকুয়েশন, যেটা আমাকে এইখানে করছি, সেটা দেখো ভি ইকুয়াল টু ভি নট সাইন, দেখো এটা শুনবে, এটা কিন্তু গুলি যা খুব ভালো করে শোনো, ভি নট ভি ইজ ইকাল টু ভি নট সাইনের কারেন্টের যা ফাংশন থাকবে তার থেকে ভোল্টেজের ফাংশনটা 90 ডিগ্রি পিছিয়ে থাকে। এক্ষেত্রে দেখো কারেন্টের যা ফাংশন থাকে ভোল্টেজের ফাংশন তার থেকে 90 ডিগ্রি কম হয়, এটা যদি ওমেগা টি প্লাস π/2 হয় তার থেকে 90 ডিগ্রি কম হবে এখানে, তাহলে কি হবে, কারেন্টের যা ইকুয়েশন ছিল 50t প্লাস 30 ডিগ্রি তার থেকে 90 পিছিয়ে লিখবো, তাহলে 50t প্লাস হচ্ছে 30 ডিগ্রি মাইনাস হচ্ছে 90 ডিগ্রি, মাইনাস হচ্ছে 90 ডিগ্রি, এটা লিখবো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, ভি ইজ ইকাল টু ভি নটের মান বার করা হয়ে গেছে, যেটা হচ্ছে 20,000, এখানে লিখলাম 20,000, ঠিক আছে, আর এখানে লিখলাম হচ্ছে সাইন 50t আর 30 থেকে 90 বিয়োগ মানে -60 ডিগ্রি, এটা ইকুয়েশন হবে, ভি ইজ ইকাল টু 20,000 সাইন 50t -60 ডিগ্রি, এটা ইকুয়েশন হবে। এই হচ্ছে 3টের মান বার করলাম, শেষ।
এতটা পর্যন্ত হলো। তিনটে সার্কিটের পিওরলি ইন্ডাকটিভ, পিওরলি ক্যাপাসিটিভ, পিওরলি রেজিস্টিভ শেষ হয়ে গেল। এবার এদের কম্বিনেশন পড়তে হবে, একবার এল এর সাথে আর এর কম্বিনেশন, একবার এল এর সাথে সি এর কম্বিনেশন, একবার সি এর সাথে আর এর কম্বিনেশন, তিনটের কম্বিনেশন আছে, তারপর তিনজনের কম্বিনেশন আছে একসাথে, ঠিক আছে? ওটা করলেই টপিক শেষ হবে আলটিমেটলি। তিনজনের কম্বিনেশন যখন পড়ে নেবো তখন টপিক শেষ হবে।